হ্যালো এভরিওয়ান। আজকের ভেক্টরের 3 নাম্বার লেকচারে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা আজকে আপেক্ষিক বেগ প্লাস নদী নৌকার ম্যাথ সলভ করব। তার আগে আমরা একটা ছোট মানে ছোট একটা প্রবলেম দেখি। তো স্পর্শ আর কি মেইনলি বলছিল যে যদি কোন একটা বিপ্রতীক ভেক্টর বি বের করতে হয়, যে ধরো একটা এ বিপ্রতীক ভেক্টর আছে, মানে এ একটা ভেক্টর আছে, তার একটা বিপ্রতীক ভেক্টর সে বের করবে আর কি। তো বিপ্রতীক ভেক্টর যখন সে বের করবে তখন আমাদের এই বি ভেক্টর সমান সমান আমরা কি জানতাম? মানে বি ভেক্টর সমান সমান এ ভেক্টরের উল্টাটা না? মানে যদি 5i হইতো তাইলে বিপ্রতীক ভেক্টরটা কত হইতো, 1/5i এরকম হইতো না? সো একদম। জিনিসটা আসলে কি ছিল, 1 ভাগ এ ভেক্টরের ভাগ ইনটু এ ক্যাপ, এরকম ছিল না? জি ভাই। আচ্ছা, এইটাকে কিন্তু এই এ ক্যাপটাকে যদি তুমি ভেঙে লিখো তাহলে আসলে কি হয় বলো তো? এ ক্যাপ সমান সমান এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মান, রাইট? যদি এমন হয় তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি না, যে এ ভেক্টরের মানের স্কোয়ার। সো কোন একটা ভেক্টর যদি এ দেয়া থাকে আর তার বিপ্রতীক ভেক্টর যদি আমাকে বলে যে বি বের করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা জাস্ট এ ভেক্টর ভাগ এ ভেক্টরের মানের স্কোয়ার দিয়ে বের করতে পারবো, বুঝছো? So, স্পর্শ খুবই একটা দারুণ জিনিস বের করছে। আহ জানি না, সে নিজে নিজেই হয়তো বা বের করার চেষ্টা করছে। সো এটা খুবই ভালো একটা জিনিস ছিল, এবং আমিও পরবর্তীতে ম্যাথমেটিক্যাল ভাবেও দেখলাম যে এটা আসলে সম্ভব। সো এটা খুবই দারুণ একটা উদ্যোগ ছিল। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের আজকের নেক্সট লেকচারে মুভ অন করি। আচ্ছা স্পর্শ, এটা কি ক্লিয়ার? মানে লিখতে পারবা তুমি? জি ভাইয়া। নো প্রবলেম। আচ্ছা, চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে মুভ করি। ওকে, আমরা আজকে শুরু করব নদী, স্রোত এবং নৌকা দিয়ে। সো ঘটনাটা কি ঘটে? তো একটা নদীর ক্ষেত্রে দুই ধরনের বেগ সেখানে কাজ করে। একটা বেগ থাকে তার স্রোতের বেগ, অর্থাৎ দেখা যাচ্ছে যে যখন স্রোত চলতেছে তখন কি হয়, সেই স্রোতের জন্য তার একটা আনুভূমিক বরাবর বেগ থাকে না? স্রোতটা মেনলি কি থাকে, আনুভূমিক বরাবর থাকে। তো এই বরাবর, রাইট? আর আমাদের নৌকাটাকে পরিচালনা করতে হয়। এখন ধরো স্রোত এই বরাবর চলতেছে, তাহলে স্রোতের বেগকে আমরা কি ইউ ভেক্টর দ্বারা প্রকাশ করলাম, যে আমাদের স্রোতটা ইউ ভেক্টর আকারে পশ্চিম থেকে পূর্বের দিকে মুভ করতেছে। আর একটা নৌকা ধরো এমন একটা ভেক্টরে সে যাওয়ার চেষ্টা করতেছে, ধরো এমন একটা ভেক্টরে সে মুভ করার চেষ্টা করতেছে। তা দেখতে এমন হবে না? তো এটা কি তার নৌকার বেগ, রাইট? তাহলে এটা নৌকার ভেক্টর, অর্থাৎ নৌকার একটা নিজস্ব বেগ, বেগের ভেক্টর, আর একটা তার স্রোতের ডিরেকশনের ভেক্টর। তাহলে বলো দেখি এই নৌকাটা আসলে কোন দিক বরাবর যাবে? ইউ আর ভি এর মাঝখান বরাবর না? জি ভাই। জি সো ভাই। এই নৌকার যে লব্ধিটা সৃষ্টি হবে, সেই লব্ধিটা কিন্তু সৃষ্টি হবে ইউ এবং ভি এর মাঝখান বরাবর। তাহলে বলো তো, নৌকা তো আসলে যাইতে চাচ্ছিল এই বরাবর, কিন্তু সে কি এতটুকু বেশি ডিস্টেন্স গেল না? জি ভাই। এই এই জি ভাই। ডিস্টেন্স যাওয়ার কারণটা কি? যাওয়ার কারণটা এই ইউ এর একটা লব্ধি আর ভি এর এক্স বরাবর একটা লব্ধি, জি রাইট? ভাই। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে নৌকার ক্ষেত্রে, যে কোনো নৌকার ক্ষেত্রে মূলত দুইটা ভেক্টর কাজ করবে, একটা স্রোতের ভেক্টর, আর একটা কি, নৌকার ভেক্টর। এখন যদি আমাদের এখন বিভিন্ন কেস ঘটবে, যে ধরো স্রোতের একটা মান দেওয়া থাকবে, নৌকার বেগের একটা মান থাকবে, এবং নৌকাকে কোন একটা নির্দিষ্ট কোণে পরিচালনা করবে, তখন আমাদের কি করতে হবে, ওই নৌকার লব্ধি ভেক্টরটা কোন বরাবর কাজ করবে প্লাস লব্ধি ভেক্টরের মান কত সেটা আমাদের বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের দুইটা ভেক্টরের লব্ধি বের করার কয়টা সূত্র আছে? 3টা সূত্র আমরা দেখেছি, মানে মোটামুটি জি তিন ভাই, ভাবে তিনটা। ইন জেনারেল বের করা যায়। একটা সামান্তরিক সূত্র দিয়ে, মানে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ভি কিউ, 2 ইউ ভি কজ আলফা, মানে এটাকে যদি আমরা আলফা ধরে নিই, তাই না? তাহলে আমরা এখান থেকে সহজে আমরা ভেক্টরটা বের করে ফেলতে পারবো। আরেকটা কি, একক ভেক্টর দিয়ে আমরা বের করতে পারি, আরেকটা ভেক্টর কম্পোনেন্ট দিয়ে। দেখো, এই ক্ষেত্রে ভেক্টর কম্পোনেন্ট খুবই সুইটেবল একটা মেথড। তোমরা কি কেউ কি বলতে পারবা যে কেন খুব সুইটেবল একটা মেথড? কারণ ভাই কোণের হিসাব করা যায়। আচ্ছা, কোণের তো হিসাব করাই যায়, প্লাস তার পাশাপাশি দেখো তো, আমরা কি শুধুমাত্র নৌকার লব্ধি বেগ দিয়েই কি আমাদের কাজ হবে, নাকি এই পার অতিক্রম করতে তার কি কত পরিমাণ সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। এই পার থেকে নৌকাটা আসলে কত দূরে যে আসলে পড়বে, মানে নৌকা পরিচালনা করলে তার যেখানে যাওয়ার কথা ছিল সেখান থেকে কত এক্সট্রা দূরে যায় পড়বে, এগুলো আমাদের হিসাব করতে হবে, রাইট?
তো যখন এইগুলো আমাদের হিসাব করতে হবে তখন এই বরাবর আমাদের কম্পোনেন্ট কত সেটা বের করতে হবে না? ধরো এই নৌকার দৈর্ঘ্যটা, নদীর দৈর্ঘ্য বা নদীর প্রস্থটা হচ্ছে ডি একক। তাইলে তুমি বলো তো কি ইউ এর কোনো উপাংশ কি ডি এর উপর কোনো প্রভাব ফেলবে? ইউ হচ্ছে ডি এর না সাথে ভাই। 90 ডিগ্রি বরাবর। ইউ হচ্ছে কি আনুভূমিক বরাবর, আনুভূমিক বরাবর কোন একটা বেগ কাজ করতেছে, সেটার কোনো উপাংশ কি আসলে ডি বরাবর ইফেক্ট ফেলবে? না ভাই, পারবে না। ফেলবে না, ফেলবে না। তো যেহেতু ফেলবে না তাহলে তুমি বুঝতে পারতেছো যে এখানে উপাংশ পদ্ধতিতে হিসাব করলে ওই বেগ কোন সরণ বরাবর অ্যালাইন করে সেটা আমাদের দ্বারা বের করা সহজ হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমাকে আনুভূমিক বরাবরও বের করতে হয় তাহলে এই যে ইউ এর একটা উপাংশ পুরোটাই কাজ করবে কি এই আনুভূমিক বরাবর দূরত্ব অতিক্রম করার জন্য, রাইট? জি ভাই। আবার ভি এর একটা উপাংশও কিন্তু কাজ করবে এতটুকু দূরত্ব অতিক্রম করার জন্য, রাইট? মানে হুম। মোট মিলায় এই যে দূরত্বটা সে যাবে, এই দূরত্বটা সে যাবে দুইটা কারণে। একটা ইউ এর একটা উপাংশ আর একটা কি ভি এরও একটা উপাংশ আছে না এক্স অক্ষ বরাবর। জি ভাই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আনুভূমিক বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটার ক্ষেত্রেও আমাকে ভেক্টর কম্পোনেন্ট হেল্প করবে যে আনুভূমিক বরাবর তার বেগ কতটুকু। থার্ড নাম্বার কারণ সেটা হচ্ছে, দেখো এই ইউটা অলওয়েজই কি আনুভূমিক বরাবর না? হ্যাঁ। তাহলে ইউটা যদি আনুভূমিক বরাবর হয় তাহলে সবসময় এর ওয়াই কম্পোনেন্ট জিরো। আমাদের হিসাব নিকাশটা একটু সহজ হয়ে যাবে, জি কেননা ভাই। একটা অলরেডি এক্সিয়াল বরাবর আছে। তো দুইটা ভেক্টরের মধ্যে যদি একটা এক্সিস বরাবর থাকে আর আরেকটা যে কোনো বরাবরই থাকুক, তখন আমাদের এইটার ভেক্টর লব্ধি কম্পোনেন্ট দিয়ে বের করাটা অনেক সুবিধা হয়ে যায়। কেননা অলরেডি এক্স অক্ষ বরাবর শুধুমাত্র একটা রাশিই আছে, মানে এক্স অক্ষ বরাবর এই ইউ এর পুরো রাশিটাই আছে। আর ভি মানে ওয়াই অক্ষ বরাবর কি এই ইউ এর কোনো উপাংশ আছে না কি ভি এর শুধুমাত্র একটা উপাংশ আছে। ধরো এটা যদি আলফা হয় শুধু তাহলে বিয়ে। খালি ভি সাইন আলফা আছে। সো যেহেতু এটা 90 ডিগ্রি বরাবর একটা ইফেক্ট ফেলতেছে বা 90 ডিগ্রি বরাবর অলরেডি একটা শুধুমাত্র কম্পোনেন্ট থাকতেছে, এই কারণে আমরা এইখানে ভেক্টর কম্পোনেন্টটা বেশি সুইটেবলি ইউজ করতে পারবো। আমার কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, জি। এখন একটু চিন্তা করো যে এই নোট মানে এই যে যে আমরা যে এখন এতক্ষণ এত কথাবার্তা বললাম, এটার আসলে ইমপ্লিমেন্টটা কিভাবে হবে আসলে আমরা একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। ধরো একটা নৌকা এইখান থেকে এই বরাবর সে কি করছে বলো দেখি, মানে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এইটাকে ইউ ভেক্টর হিসাবে আমরা বলতে পারি। আর ধরো আরেকটা নৌকা আছে, সেই নৌকাটা ধরো এই বরাবর আমরা পরিচালনা করছে, আলফা কোণে পরিচালনা করছে, করলে কি কোনো সমস্যা আছে? আশা করি হুম। সমস্যা নাই। তাহলে এই বরাবর তার পরিচালনা করছে ভি ভেক্টর বরাবর, ঠিক আছে? আচ্ছা, ভি ভেক্টর বরাবর যদি পরিচালনা করে তাহলে তার লব্ধিটা কোন বরাবর হবে? এমন একটা লব্ধি হবে না ধরো, এমন একটা লব্ধি হবে না? জি ভাই। মাঝ বরাবর। মাঝ বরাবর একটা আর লব্ধি হইলো। এখন আমরা অনেকগুলো জিনিস বের করব, ঠিক আছে? কি করব? অনেকগুলো জিনিস বের করব। প্রথমত ধরো দেয়া আছে যে এই নদীর প্রস্থটা হচ্ছে ডি একক, কত একক? ডি। ডি একক। তাইলে আমাদের বলো দেখি, যখন আমরা মানগুলো বের করব তোমাকে যদি এখন বলে যে এই যে যে লব্ধি আছে আর, আর এটা ধরো আলফা কোণে মুভ করতেছে, এটা ধরো আলফা কোণ দেওয়া আছে, তো আলফা কোণে মুভ করতেছে, তাহলে তোমাকে যদি বলে এখন লব্ধি আর এর মান বের করো, তুমি কি বের করতে পারবা? জাস্ট কি ভাই করবা, আর ইজিক্যাল টু কি বসাবা, রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা, তাই না? জি ভাই। আচ্ছা, এটা আমাদের লব্ধি বের করতে বললো। যদি বলতো যে এইখানে এইটা কত কোণে যাচ্ছে, তাহলে আমরা কি বের করতে পারতাম? সেটা ইজিক্যাল টু কি হইতো, ট্যান ইনভার্স tan ইনভার্স প্রথমে হচ্ছে বি ভি, সাইন আলফা। জি সাবাস, ভাই ভি এটা সাইন আলফা বাই ইউ প্লাস ভি কস আলফা। সাবাস। তোমরা এই যে প্র্যাকটিস করছো তো তোমাদের মনে চলে আসতেছে। আচ্ছা, তোমাদের যদি বলতো যে নদী পার বরাবর অতিক্রম করতে কত টাইম লাগবে, তাইলে কি তোমরা বের করতে পারতা? যদি বলতো নদী পার বরাবর অতিক্রম করতে কত টাইম লাগবে, সেটা কি বের করা জি যাইতো? ভাই, পার বরাবর দূরত্ব বাই এটার সাথে ওই যে ইয়াটা কাজ করে, ইউ আর ভি এর যে ইয়াটা ইউ প্লাস বি সাইন বি কস আলফা ওইটা আচ্ছা, এক্স। আচ্ছা, ইউ এর কথাটা আসবেই না, কেন আসবে না? ইউ কি এই ডি বরাবর কোনো উপাংশ দিচ্ছে? ভাই না ভাই। পার বরাবর
বরাবর দূরত্ব, এটা তো মানে সোজাসুজি ওই যে আমিও প্রস্থ বললাম যে বরাবর। নদীর প্রস্থ অতিক্রম করতে তার কত সময় লাগবে, বা নদী পারাপার পার হতে তার পার কত টাইম বলছিলেন? লাগবে। হ্যাঁ বলেন। ভাই আপনি পার বলছিলেন মেবি, এই জন্য ওইটা আচ্ছা বলছি আচ্ছা, পার প্রস্থ না, বরাবর। মানে নদীর প্রস্থ বরাবর অতিক্রম করতে বা নদী পার হতে কত টাইম লাগবে, মানে নদী অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে নদী অতিক্রম করবে কি আসলে প্রস্থ বরাবর না, এই এই যে এই বরাবর না। হ্যাঁ। তাহলে এই বরাবর দেখো তো ইউ এর কি কোনো উপাংশ আছে? না না। ভাই, নাইনটি ইউ এর ডিগ্রি কোনো করলে তো উপাংশ হয় না। নাই, কিন্তু ভি এর উপাংশ আছে। ভি এর দুইটা উপাংশ আছে, এই যে ভি এর দুইটা উপাংশ আছে। একটা কি বলো দেখি, ভি সাইন আলফা। আরেকটা কি বলো দেখি, ভি কজ আলফা না? জি ভাই। হ্যাঁ। এরকম না, ভি কজ আলফা না? তাহলে আমাদের কোনটা তৈরি হয়েছে কত মানে এই 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে কি কোনটা তৈরি হয়েছে এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে। তাহলে ওয়াই অক্ষ বরাবর এর কম্পোনেন্টটা কত, ভি সাইন আলফা। জি ভাই। এই এটা কি বোঝা গেছে যে ডি ভেক্টর বরাবর বা নদীর প্রস্থ বরাবর তার আসলে কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন আলফা, ভি সাইন আলফা। এটা কি বোঝা গেছে নাকি কোনো কনফিউশন আছে? না ভাই, বুঝছি। তাহলে ওয়াই এক্সিস বরাবর আমার যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা হচ্ছে কত, ভি সাইন আলফা, রাইট? জি আচ্ছা, ভাই। ভি সাইন আলফা যদি হয় আর আমাদের যদি এইখানে নদীর দূরত্ব দেওয়া থাকে ডি, তাহলে আমাদের টাইম লাগবে কত, এস ইজিক্যাল টু ভিটি না? এস ইজিক্যাল টু ভিটি মানে এখানে তো কোনো ত্বরণ নাই, দুইটাই কি সমবেগে যাচ্ছে। তাহলে এস ইজিক্যাল টু যদি ভিটি হয় তাহলে টি ইজিক্যাল টু কি হবে, এস ভাগ ভি না? সমবেগে জি কোন ভাই। একটা বস্তু যদি যায়, এস ইজিক্যাল টু ভিটি, টি ইজিক্যাল টু এস ভাগ ভি। তাহলে সেই বরাবর যদি আমাদের ওয়াই এক্সিস বরাবর দূরত্ব হয় হচ্ছে ডি, তাহলে আমাদের টাইম লাগবে কতটুকু, টাইম লাগবে হচ্ছে এস ভাগ ভি। এস মানে কত, ডি। ডি ভাগ কত হবে, ভি সাইন আলফা। বুঝছো? এই পারা যাবে? জি ভাই। আচ্ছা, জি ভাই। জি আজকের ভাই। হ্যাঁ। লেখাটা আমার খুবই হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে, লেখার জায়গায় নাই আসলে। আচ্ছা যাই হোক, এরপর যদি তোমাকে বলে যে এইখানে একটা এক্স ডিস্টেন্স অতিক্রম করছে না এই বরাবর, এই ওয়াই অক্ষ থেকে এক্স ডিস্টেন্স অতিক্রম করছে না এই বরাবর, হ্যাঁ। হ্যাঁ। এইটার মান কত? তাহলে দেখো তো এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কয়টা? দুইটা। এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কয়টা, দুইটা না? একটা কম্পোনেন্ট কি বলো দেখি? ইউ ই কস আর আলফা। ভি কজ ইউ আলফা। একটা ইউ হচ্ছে কজ আলফা। ইউ, আরেকটা কি প্লাস ভি কজ আলফা। বেশি কজ আলফা। তাহলে এই দুইটা কি এক্স অক্ষ বরাবর তার তার কম্পোনেন্ট না? জি হ্যাঁ। ভাই। আচ্ছা, যদি এইটা হয় যে ইউ প্লাস ভি কজ আলফা, তাহলে এইটা হচ্ছে কি তার এক্স অক্ষ বরাবর বেগ। জি ভাই। আচ্ছা তোমরা এবার আমাকে একটা জিনিস বলো, ভি এর কম্পোনেন্ট তো এই দিকে আর এই দিকে হইলো, তাহলে আমি কেন মাইনাস ইউ ভি কজ আলফা দিলাম না? মানে ভিটা তো এক্স অক্ষের ঋণাত্মক দিকের দিকে কম্পোনেন্ট তৈরি করছে। ভাই বেগ ঋণাত্মক হইতে পারে না। এই বেগ ঋণাত্মক হতে পারে না মানে? বেগ অবশ্যই ঋণাত্মক হতে পারে, তাহলে টাইম ঋণাত্মক হতে পারে না, ধর বেগ তো। নৌকাটা আনুভূমিক বরাবর চলছে না। হ্যাঁ, নৌকাটা তো আনুভূমিক দুই বরাবর দুই চলছে এই বরাবরই কারণে। যাচ্ছে, মানে আণবিক বরাবরটা আমরা এখন হিসাব করতেছি। তো সেই ক্ষেত্রে ভি এর যে কম্পোনেন্টটা হওয়ার কথা ছিল, সেটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে কাজ করতেছে না? হ্যাঁ। তাহলে সেখানে আমরা ভি মাইনাস ভি কজ আলফা কেন দিলাম না? মান নেগেটিভ হয় না? আরে নেগেটিভ কেন হবে না, বেগ তো মাইনাস হবেই। যদি আমরা ধরি যে পজিটিভ দিকের বিপরীতে কাজ করতেছে, বেগ কেন নেগেটিভ হতে পারবে না, বেগ অবভিয়াসলি নেগেটিভ হতে পারবে। বেগ মাইনাস মানে ফাইভ ওই আই যে হইতে পারবে না? হতে পারবে। মানে ওই যে ওই যে একটা প্লাস মাইনাস ইয়ে শিখেছিলাম যে, যেদিকে এক পাশে আসলে ওই যে ইউর পাশে আসলে তাইলে পজিটিভ, এই ক্ষেত্রে স্রোতের যে ইয়াটা থাকবে, স্রোতের বেগের কারণে বিটা এইদিকে কাজ করবে এই জন্য। আচ্ছা শুনেন, কজ আলফার মধ্যেই নেগেটিভ লুকানো আছে, কথা কি বুঝছেন? কজ আলফার হ্যাঁ। মধ্যেই নেগেটিভ লুকানো আছে, কেননা কজ আলফা যখন তুমি বসাবা, আলফার মান কি 90 ডিগ্রি প্লাস সামথিং না? আরেকটু দাঁড়াও, আরেকটু দাঁড়াও। হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ আপু বলো। হ্যাঁ আপু, বাসায় আছি। আপু আমি তো ক্লাস নিচ্ছিলাম, তোমার কি নেট নাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে আপু, আমি দেখতেছি, তারা আমি তোমাকে কল দিচ্ছি। আচ্ছা শোনো, তোমরা হচ্ছে একটা ম্যাথ করতে থাকো, আমি খুবই সরি। হ্যাঁ আমার হচ্ছে আসলে নিশাত আপু আসতেছে তো, তো
তো নিশা মানে আমার আপু আসতেছে, বড় আপু আসতেছে, তো সে হচ্ছে আর কি একটু বাসে দেখবে। আচ্ছা তোমরা একটা কাজ করো, এইটা একটু করতে পারো কিনা দেখো, আমি ততক্ষণ একটু টিকিটটা কাটে দিই, হ্যাঁ? তোমাদের মনে হচ্ছে আজকে একটু বিরক্ত হয়ে যাচ্ছ না? আচ্ছা আমার কথা কি শোনা না যাচ্ছে? ভাইয়া ঠিক আছে। জি জি। আচ্ছা, একটু এইটা এই ম্যাথটা দেখো পারো কিনা, তারপর আমরা শুরু করতেছি। আজকে কি 20 তারিখ না? জি ভাই। আপু টিকিট তো আছে হচ্ছে 10টায় একটা আছে, 11টায় একটা আছে, আমি কোনটা কেটে দিব? প্রায় 1:2 আসছে। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? এটা মনে হয় একজন বের করছিল 1:2, তাই না? আচ্ছা একজন মেবি বের করছিল না 1:2? হ্যালো? আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে না একটু? একজন জানাও তো। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে যাচ্ছে। একজন মেবি 1:2 বের করছিল। আচ্ছা আমরা একটু পরে আবার নাইলে দেখার চেষ্টা করি যে কি বের হয়। আচ্ছা এতটুকু তাহলে আমাদের বোঝা গেছে যে কজ আলফার মধ্যে কি অলরেডি নেগেটিভ আছে লুকায়ে, রাইট? তাহলে জি ভাই। আমাদের এইটা কি হবে, ইউ প্লাস ভি কজ আলফাই হবে, যেহেতু আলফাটা আমরা নিচ্ছি কি এক্স অক্ষের একদম পজিটিভ দিকের সাথে। সো সেখানে এক্সট্রা করে নেগেটিভ দেওয়ার কোনো দরকার নাই। আমরা ডিরেক্টলি একদম এক্স অক্ষের পজিটিভ দিকের সাথে নিলে এক্স অক্ষ বরাবর কজ আলফাই বসাইতে পারবো, ওয়াই অক্ষ বরাবর সাইন আলফাই বসাইতে পারবো, আমাদের আর এত হিসাব নিকাশ করা লাগবে না। তাহলে এক্স এক্সিস বরাবর যদি ইউ প্লাস ভি কজ আলফা হয়, তাহলে এক্স এক্সিস বরাবর দূরত্ব অতিক্রম করছে কি এক্স না? তাহলে এস ইজিক্যাল টু যদি ভিটি হয়, তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে? ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি, রাইট? টি না? এটা সমান সমান আবার কি লিখা যাবে, ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু ডি ভাগ ভি সাইন আলফা, লিখা যাবে? জি ভাই। তাহলে এইভাবে কিন্তু আমরা টি এর মান বের করে আবার কি করতে পারবো, এক্স অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাও আমরা বের করতে পারবো। ক্লিয়ার? কখনো কোনো ম্যাথে যদি এরকম থাকে বের করতে পারবো না? জি ইনশাল্লাহ ভাই। পারবো। আচ্ছা এখন আসো আমরা দুইটা স্পেশাল কেস নিয়ে একটু আলোচনা করব। 1 নাম্বার স্পেশাল কেস হচ্ছে, যদি এই নৌকাটা পার হতে হয়, তাহলে এই নৌকাটার ক্ষেত্রে আমাদের বলছে যে সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে কি ঘটবে, ঠিক আছে? তাহলে দেখো, যখন সর্বনিম্ন দূরত্ব তুমি হিসাব করবা,
বলো দেখি, সর্বনিম্ন দূরত্ব পথে বা ন্যূনতম পথে যদি পারাপার হইতে হয়, তাহলে একটা নৌকার লব্ধি বেগ কি হইতে হবে? একদম এই এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি বা ওয়াই অক্ষ বরাবর হইতে হবে না তার আটটা? জি ভাই। কেননা সরাসরি লম্ব দূরত্ব বাদ দিয়ে আর কোনো দূরত্ব কি আছে যেটা হচ্ছে ন্যূনতম দূরত্ব? না ভাই। তাহলে অবশ্যই এরকম কিন্তু আর কোনো দূরত্ব নাই। তাহলে আমাদের পরিচালনা করতে হবে কোন বরাবর? আমাদের পরিচালনা করতে হবে হচ্ছে নৌকাকে একদম 90 ডিগ্রি বরাবর। আচ্ছা, যদি 90 ডিগ্রি বরাবর তৈরি করতে হয় আর এইটা যদি ইউ হয়, তাহলে ভিটা কি একটু 90 ডিগ্রি থেকে বেশি কোণে হইতে হবে না? জি হ্যাঁ ভাই। হ্যাঁ কেন হ্যাঁ বেশি হ্যাঁ। কোণে হইতে হবে? কেননা নদীর স্রোত আস্তে আস্তে ঠেলতে ঠেলতে তাকে এই পথে নিয়ে আসবে, একদম এই বরাবর নিয়ে আসবে, রাইট? জি ভাই। আর বলো। তাহলে আমাদের যে ভি এর মানটা হবে, সেই ভিটা মানে ভি এর ভেক্টরটা হবে কিন্তু 90 ডিগ্রি থেকে একটু বেশি কোণে। আমাদের কমন সেন্সই বলতেছে তাহলে এই ইউ এর জন্য সে ঠেলতে ঠেলতে কি হবে, এই পয়েন্টে এসে পৌঁছাবে, রাইট? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয়ে যাও তাহলে তো আমরা পুরো জিনিসই আসলে শিখে ফেলছি। আমরা কি শিখলাম? আমরা এখান থেকে যখন ন্যূনতম নদী পথে পারাপার করতেছি, এখন আমাদের তাহলে দুইটা জিনিস বের করতে হবে। এক নাম্বার, আমাদের লব্ধির বেগটা কত। যদি আমরা লব্ধির বেগটা জানতে পারি, আমাদের লাভ হচ্ছে আমরা সেখান থেকে ডি এর ভ্যালু মানে লব্ধির বেগ দিয়ে জাস্ট ডি কে ভাগ দিলেই কি হয়ে যাবে আমাদের, কতটুকু টাইম লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো, যে সর্বনিম্ন হ্যাঁ পথে কি পরিমাণ আমাদের টাইম লাগতেছে। তাহলে দেখো, লব্ধির মান যখন তুমি আর নির্ণয় করবা, তাহলে এখানে কি আছে, আলফা আছে না? এখানে হ্যাঁ তুমি হাবি জাবি অনেক হ্যাঁ কিছু করতে পারো, মানে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার দিয়েও করতে পারো। কিন্তু একটা জিনিস একটু লক্ষ্য করো, এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না? হ্যাঁ। এই সমকোণী ত্রিভুজের এটা যদি ইউ ভেক্টর হয়, এটাকে শিফট করে নিয়ে যায় তুমি এখানে ইউ ভেক্টর লিখতে পারো না? জি ভাই। জাস্ট এই ইউটাকে শিফট করে এখানে নিলা, তাইলেই তো এটা হবে কি, ইউ ভেক্টর না? তাহলে আমাদের এই ভি দুইটাই ভেক্টর কি প্লাস সমান ইউ হয় ভেক্টর। হ্যাঁ হ্যাঁ, বলো। এই দুইটাই কি সমান হয় এখানে যতটুকু ইউ এখানে? এখানে তো ততটুকু ইউ হবে, কেননা ভাইয়া দেখো তোমার আসলে ঘটনা কি ঘটতেছে, ভি প্লাস ইউ ভেক্টর বা ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর লিখতে পারি আমরা, লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এটাকে কি এমনও লেখা যায় না, ভি ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর? হ্যাঁ। কোনো কি পার্থক্য আছে? ও হ্যাঁ, এবার বুঝছি বুঝছি। তাহলে দেখো তো এইখান থেকে শুরু হচ্ছে ভেক্টরটা, এই তাহলে বুঝতে ভি পেরেছি। ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইজিক্যাল টু আর ভেক্টর না? তো তুমি হ্যাঁ এখানে বুঝতে কি পেরেছি। ভেক্টর শিফট ইউজ করতে পারবা না? হ্যাঁ হ্যাঁ আশা করি পারবা। তাহলে ভেক্টর শিফট যদি ইউজ করতে পারো, তাহলে আমাদের হচ্ছে এখানে যদি ভেক্টর শিফট ইউজ করতেই পারো, তাহলে তুমি বলো দেখি, এই আরটা হচ্ছে কি লম্ব, আর এই ভিটা হচ্ছে কি অতিভুজ, আর এইটা হ্যাঁ কি হচ্ছে ভূমি। তাহলে আমাদের হ্যাঁ আর সমান সমান কি হবে, অতিভুজ স্কয়ার মানে আর স্কয়ার সমান সমান কি হবে মানের দিক থেকে, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার না? হ্যাঁ। হ্যাঁ তাহলে আর সমান সমান কি হবে বলো দেখি, রুট ওভার অফ টি ভি স্কোয়ার স্কয়ার মাইনাস। মাইনাস ইউ স্কয়ার, রাইট? হ্যাঁ আচ্ছা, এইখান থেকে আমরা তাহলে লব্ধির মানটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের টি এর মানটা কি হবে, টি ইজিক্যাল টু হবে ডি ভাগ আর, ডি ভাগ আর না? হ্যাঁ লব্ধি। কেননা টিটা কি এই এই বরাবর তার কত সময় লাগছে সর্বনিম্ন দূরত্ব বরাবর, তার কতটুকু সময় লাগছে সেটা। তাহলে টি ইজিক্যাল টু কি হবে, টি ইজিক্যাল টু ডি ভাগ রুট ওভার অফ ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। হ্যাঁ। বোঝা কি গেছে? জি ভাই। বোঝা গেলে তোমরা একটা জিনিস আমাকে বলো তো, সামহাও সামহাও যদি নৌকার বেগ স্রোতের বেগ থেকে কম হয়, এমন কি হওয়া সম্ভব না? হুম, হ্যাঁ না। হইতে পারে। হতে পারে না যে স্রোতের বেগই হচ্ছে ধরো ওই যে পদ্মা নদীতে এখন তো বিশাল স্রোত, তো এখন নৌকার এত ইঞ্জিনে ধরো ক্ষমতা নাই, তো নৌকা যাচ্ছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে আর স্রোত যাচ্ছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তোমরা বলো তো, নৌকা কি আদৌ অপর পাশে পৌঁছাতে পারবে কি পারবে না? চিন্তা ভাবনা করে বলবা, আন্দাজে বলবা জীবনেও না। না। না, কেন পারবে পারবে না। না? কেন পারবে না? কারণ ওই ভাই নৌকার 1 মিটার পার ইয়েতে। কেন পারবে না বলো দেখি, কেন পারবে না? তার তো যদি এই বরাবর 4 উপাংশও থাকে, তো 4-এর একটা সাইন আলফা তো এই বরাবরই কাজ করতেছে, তো পারবে না কেন? নাকচ হয়ে যাবে সমস্ত বল। নাকচ হয়ে যাচ্ছে কোথায় রে ভাই, ওয়াই অক্ষ বরাবর তো এখনো একটাই বল আছে, ওয়াই এক্সিস বরাবর এখনো একটাই বল আছে না? হুম। মানে আসলে তো পার হতে পারবে,
কিন্তু একদম 90 ডিগ্রিতে পার হতে পারবে কিনা এটা ছিল আসলে প্রশ্ন। প্রশ্নটা প্রথমে আমি একটু অর্ধেক বলে ফেলছি আর কি। তো এখানে প্রশ্নটা হচ্ছে যে যদি এমন হয় যে যে স্রোতের বেগের থেকে নৌকার বেগটা কম, তাহলে কি একদম অপর পাশে যেয়ে পৌঁছাতে পারবে কিনা? অনেক দূরে যায় পৌঁছাবে। পৌঁছাতে পারবে না। কেন পারবে না জানো? এইখান থেকেই তুমি একটু দেখতে পারো, আর ইজিক্যাল টু কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার না? হ্যাঁ। যদি কোনোভাবে ইউ স্কোয়ারের মান ভি স্কোয়ার থেকে বড় হয় তাহলে আর এর মানটা অবাস্তব না? হ্যাঁ। হ্যাঁ। এবার কি বুঝতে পারছো যে কেন আসলে পৌঁছাতে পারবে না? মানে এইখানে হুম। অবশ্যই অবশ্যই তখন কি হবে, এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর তাকে একটা দূরত্ব অতিক্রম করতেই হবে। কথা কি ক্লিয়ার নাকি বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার। ক্লিয়ার? এই বাকিরা কি ক্লিয়ার। বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তাহলে টি ইজিক্যাল টু ডি ভাগ রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আর এখানে আমাদের যদি কোনটা বের করতে হয়, তাহলে একটা তো তুমি কোন বের করতে পারো কিভাবে, ট্যান থেটা দিয়ে বের করতে পারো, যে থেটা ইজিক্যাল টু কি হবে, মানে ট্যান থেটা ইজিক্যাল টু হবে হচ্ছে তোমার উপরে কি হবে বলো দেখি, ভি কজ আলফা, তাই না? সরি, ভি সাইন আলফা, তাই না? আমি না আর। ভি না রে বাবা, আর তো তোমার লব্ধি, এই আর এর সাথে কোনটাই তো থেটা, বুঝো না? এটা হচ্ছে থেটা, আর তো একদম। লব্ধি। আর ভিটা কি আমার নদীর বেগ না ইউ এর সাথে? তাহলে ভি সাইন আলফা না, জি জি। প্লাস ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখানে দেখো তো আমাদের যে লব্ধিটা তৈরি হচ্ছে সেটা কত, 90 ডিগ্রিতে। তো ট্যান থেটা ইজিক্যাল টু কত, 1/0। শিখছিলাম না 1/cot থেটা? শিখছিলাম তো এর আগে। তাহলে জি ভি ভাই। সাইন আলফা ভাগ ইউ প্লাস ভি কজ আলফা। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে কজ আলফা সমান সমান কি হবে, তোমার ইউ মাইনাস প্লাস ভি কজ আলফা সমান সমান আমাদের হবে হচ্ছে 1। ইউ প্লাস ভি কজ আলফা সমান সমান হবে 0 না? হুম। 0। জি। তাহলে আলফা সমান সমান কি হবে, কজ মাইনাস ইনভার্স cos অফ ইনভার্স মাইনাস মাইনাস ভি ইউ ভাই। বাই ভি। মাইনাস ইউ ভাগ ভি। বুঝতে পারছো? হ্যাঁ। এইভাবে জি ভাই। একভাবে করা যায়, আরেক ভাবেও এটা করা যায়। আরেক ভাবে কিভাবে করা যায়, এটা হচ্ছে প্রসেস ওয়ান, বুঝছো? প্রসেস ওয়ান। আরেক ভাবেও করা যায়, আরেক ভাবে কম্পোনেন্ট দিয়ে চিন্তা করা যায়। কম্পোনেন্ট দিয়ে যে কিভাবে চিন্তা করা যায় সেটা হচ্ছে যে ধরো আমাদের এই বরাবর এক্স অক্ষ বরাবর তার কি কোনো দূরত্ব অতিক্রম করবে? এক্স অক্ষ বরাবর সে কি কোনো দূরত্ব অতিক্রম করবে? না ভাই। কেন অতিক্রম করবে না? একদম 90 ডিগ্রি বরাবর সে যাচ্ছে। জি জি ভাই। তাহলে একদম যদি 90 ডিগ্রি বরাবর সে যায়, তাহলে সে যদি কোনো দূরত্ব অতিক্রমই না করে, তাহলে বলো দেখি কি ঘটবে। তাহলে এক্স অক্ষ বরাবর তার কম মানে মান হচ্ছে 0। তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের লব্ধি কি, মানে এক্স অক্ষ বরাবর যে আমাদের দূরত্ব সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেটা হচ্ছে আমাদের ইউ প্লাস ভি এর ভি কজ কস উপাংশ। আলফা। তাহলে ভি কজ আলফা ইজিক্যাল টু 0 না? হুম। হ্যাঁ। রাইট? কেননা এই হ্যাঁ। বরাবর সে কোনো দূরত্বই অতিক্রম করতেছে না। ইন্টু টি ইজিক্যাল টু আসলে 0 ছিল, সো টি কেও আমরা এই পাশে নিয়ে এসে 0 করে দিতে পারি, 0/t, তার মানে 0। তাহলে সেখান থেকেও আমাদের আলফা ইজিক্যাল টু কি হবে, কজ ইনভার্স অফ মাইনাস ইউ ভাগ ভি। জি ক্লিয়ার? ভাই। হ্যাঁ। আর এই মাইনাসের জন্যই কিন্তু অলওয়েজ এই কোণটা কি হবে, 90 ডিগ্রির বেশি হবে। তাহলে এটাও আমরা বুঝতে পারলাম। ওকে। হ্যাঁ। আচ্ছা, এখন আসো যে ন্যূনতম সময়ের দূরত্ব, এটাও বুঝতে পারবা। এটা অলরেডি তাহলে যেহেতু তোমরা ভেক্টর উপাংশটা একটু ভালো মতো বুঝছো, so আমরা বলতে পারি যে এটা বোঝাটাও তোমাদের জন্য টাফ হবে না। তোমরা বলো দেখি, আমাদের যদি সর্বনিম্ন সময়ে দূরত্ব হয়, তা আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের যে ইউটা ছিল, সেই ইউটা কোন বরাবর কাজ করতেছে? ইউটা কাজ করতেছে এক্স অক্ষের একদম পজিটিভ বলো। দিক বরাবর ধরে নিলাম আমরা কাজ করতেছে। এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর কি স্রোত কাজ করতে পারে না? পারে। আমরা জাস্ট আমাদের হিসাবের আমাদের মনে হলো যে না, এক্স অক্ষের পজিটিভ দিকেই স্রোত কাজ করতেছে, ঠিক আছে, পশ্চিম থেকে পূর্বে, এই জন্য আমরা ধরে নিলাম এই বরাবর। আচ্ছা, ইউ কাজ করতেছে। এখন তোমরা বলো দেখি সর্বনিম্ন সময় মানে কি? যেই লব্ধি বেগ প্রডিউস হবে সেই লব্ধি বেগটা সর্বোচ্চ পরিমাণ ভি এর সাইন আলফা নিয়ে তৈরি হবে। হ্যাঁ ভাইয়া। কেননা ইউ তো কোনো ইম্প্যাক্টই ফেলতেছে না ওয়াই অ্যাক্সিস বরাবর। ইম্প্যাক্ট হুম। ফেলতেছে কি শুধুমাত্র ভি, আর ভি এর কোন উপাংশটা ফেলতেছে, ভি সাইন আলফা না? হ্যাঁ সাইন আলফা। তাহলে জি ভাইয়া। সাইন আলফার মান সর্বোচ্চ কত হইতে পারে, রেঞ্জ কত সাইন আলফার? মাইনাস হ্যাঁ ওয়ান ওয়ান।
-1 থেকে 1 পর্যন্ত। হুম। তো সাইন আলফার মান +1 কখন হয়, কত ডিগ্রি কোণে? জিরো। 90। এই জিরো যে বলিছো, আস্তাগফিরুল্লাহ ইন্নাহু কানা 90 গাফফারা। ডিগ্রি। ঠিক আছে, নাউজুবিল্লাহ পড়ো। আচ্ছা তাহলে কত হবে 90 ডিগ্রিতে? তাহলে 90 ডিগ্রিতে যদি হয় তার মানেটা কি? তার মানেটা নৌকার যে ভি বেগ সেটা কোন বরাবর ক্রিয়া করতেছে? একদম লম্ব বরাবর। জি ভাইয়া। এইবার এইবার কিন্তু লব্ধি না, এবার ভিটাই কি করতেছে, 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করতেছে। এটা হ্যাঁ কি ভি না? এটা হচ্ছে ভি। সো ভি যদি 90 ডিগ্রি বরাবর ক্রিয়া করে, তাহলে আমাদের লব্ধিটা কি হবে? ইউ আর ভি এর মাঝ বরাবর। হ্যাঁ হ্যাঁ। ইউ আর ভি এর যদি মাঝ বরাবর ক্রিয়া করে, তাহলে বলো তো এখানে কি আর এক্স এর মান কি জিরো হবে? মানে এক্স এক্সিস বরাবর সে কি জিরো দূরত্ব অতিক্রম করবে, না সামথিং একটা দূরত্ব আসলে সে অতিক্রম করবে? ওর কিছুটা অতিক্রম সামথিং করবে। দূরত্ব অতিক্রম করবে। অতিক্রম করবে। অবশ্যই সে অতিক্রম করবে। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা জি ভাই। এখন আসো, তাহলে আমাদের যেটা বের করতে হবে, প্রথমত কি বের করতে হবে? টাইম বের করতে হবে। এই কথা কি ঠিক নাকি ভুল? জি ভাই ঠিক। টাইম জি বের ভাই করতে ঠিক। হবে। তাহলে আমাদের টাইমের জন্য টি ইজিক্যাল টু আমরা কি লিখবো এবার বলো দেখি। এই তো তোমাদের মাথায় কি বুদ্ধি আসে? D/V সাইন ডি আলফা। বাই রুট ওভার ভি স্কয়ার প্লাস ইউ স্কয়ার। দেখো রে ভাই, এইখানে ডিটা আসলে কি আর বরাবর নাকি ভি বরাবর? ভি বরাবর, তাহলে হচ্ছে ভি ভি সাইন বরাবর। আলফা। ডি 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 ভাগ ভি সাইন আলফা। আর না বাই। ভাইয়া, ডি ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা হবে না? ডি ইজিক্যাল টু ভি সাইন আলফা। হ্যাঁ। ভাই ডিটা হচ্ছে দূরত্ব আর ভিটা হচ্ছে বেগ, দুইটা কখনো সমান করতে পারো তুমি টি গুণ ও না না করে? না, ঠিক আছে। তো না তুমি তো মাত্রা সমীকরণই ঠিক করতে পারছো না। মানে যদি তুমি এরকম সমান করে দাও, তাহলে আমাদের মাত্রাটা অবশ্যই হিসাব রাখতে হবে। আমরা জানি কি এস ইজিক্যাল টু ভিটি না? এখন তুমি বলো দেখি আর ভেক্টর কি ডি বরাবর নাকি ভি ভেক্টরই ডি বরাবর? ভি ডি বরাবর। ভি ডি বরাবর। আর এখানে কি কোনো জায়গাতে, এখানে আমরা যে ডি ভাগ আরটা লিখছি, কেন লিখছি বলো দেখি? কেননা আর আর ডি কি একই বরাবর ছিল না? হ্যাঁ হ্যাঁ। তো এখানে কি আর সেরকম কন্ডিশন আছে? না। এখানে তো ভিটাই পুরোপুরি কি করতেছে, ওই বরাবর ক্রিয়া করতেছে। বুঝনি আমার কথাটা? জি ভাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা আমরা করব সেটা হচ্ছে কি বলো দেখি, সেখানে আমরা কি লিখব? T = বাই ভি। D/V। তাহলে আমরা লিখব হচ্ছে ডি ইজিক্যাল টু, তোমার কি হবে, সরি, টি ইজিক্যাল টু আমাদের ডি ভাগ ভি। টি ভাগ ভি। আচ্ছা আমি বারবার কেন ডি লিখতেছি এখানে? টি হবে, বুঝছো? টি হবে। তাহলে কি হবে? ডি ভাগ ভি। বোঝা কি গেছে? এই ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের হিসাব করতে হবে এখন কি, যে আনুভূমিক বরাবর দূরত্বটা কত, রাইট? জি ভাই। হ্যাঁ। আচ্ছা তাহলে আনুভূমিক বরাবর আমাদের কত দূরত্ব হবে বলো দেখি? X এক্স U প্লাস ইজিক্যাল টু আমাদের হবে হচ্ছে দুইটা লব্ধি, তাহলে ইউ প্লাস V cos ভি alpha। কজ আলফা, তাই না? হ্যাঁ কজ আলফা ইন্টু কি হবে টি। কথা কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা তাহলে কথা যদি বুঝতে পারো তাহলে তো খুবই গুড। আচ্ছা এইখানে আমরা কি আরেকটা হিসাব করতে পারতাম না? এই যে যে আমাদের, আচ্ছা এটা নিয়ে তোমাদের আর না পেঁচাই, তাহলে তোমাদের মাথা কনফিউজড হয়ে যাবে। আমরা অঙ্ক করতে করতে ইনশাল্লাহ আর একটু এখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা তাহলে এক্স কম্পোনেন্টও বের করতে পারবো, আবার কি করতে পারবো, ভি কম্পোনেন্ট হিসাব করে আমরা টি এর মানও ইনশাল্লাহ বের করতে পারবো, রাইট? ভাই। তাহলে আসো আমরা হচ্ছে মোটামুটি কিছু ম্যাথ করি। আচ্ছা দেখো কি বলছে। বলছে যে একজন মাঝি এ বিন্দু থেকে এ বি এর সাথে 30 ডিগ্রি কোণে 16 কিলোমিটার/আওয়ার বেগে, আরেকজন মাঝি একই বিন্দু হতে একই বেগে এ বি এর সাথে 60 ডিগ্রি কোণে নৌকা চালাচ্ছেন। প্রথম মাঝির লব্ধি বেগ বের করো। তাহলে প্রথম মাঝি কি করছিল? 30 ডিগ্রি কোণে 16 কিলোমিটার পার বেগে কি করছিল? নৌকা চালাচ্ছিল না? হুম
তাহলে এটা কি তোমাদের বের করা কি খুব কঠিন হবে? তাহলে আর এর মান কি হবে? রুট ওভার অফ ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার প্লাস 2 UV কজ আলফা না? হ্যাঁ। তাহলে স্রোতের বেগ দেওয়া আছে কত, 8। তাহলে 8 স্কয়ার প্লাস কত হবে বলো দেখি, 16 স্কয়ার না? হ্যাঁ। প্লাস 2 × 8 × 16 কজ আলফার মান কত হবে বলো দেখি? 90 + 30। অবশ্যই 90 + 30। তাহলে কত হবে? কজ 120 ডিগ্রি। কেন 90 + 30? কেননা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা ইউ এর সাথে কোনটা কত হবে, এতটুকু 90 ডিগ্রি আছে, তাহলে 120 ডিগ্রি। তাহলে এটার মান কত হবে বলো দেখি? 8√3। কত? 8√3। 8√3। জি। আচ্ছা, জি এইট ভাই। এইট রুট থ্রি হলে 8√3। তাহলে আমরা কি করলাম, আর ভেক্টরের মান কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের এতটুকু বলছিল হচ্ছে লব্ধি বেগ। বলো তো এইটা কি লব্ধি বেগ নির্ণয় করা হয়েছে কিনা? আমরা যতটুকু বের করছি এইটা দিয়ে কি লব্ধি বেগের মান নির্ণয় করা গেছে? না ভাই, এটা লব্ধি শুধু। শুধুমাত্র লব্ধি বের করছি, বেগ যদি বের করতে হয় আমাদের ভেক্টর সহ বের করতে হবে, রাইট? জি ভাই। জি ভাই। তাহলে ভেক্টরটা কি হবে বলো দেখি, ট্যান ইনভার্স থেটা ইজিক্যাল টু কি হবে, ট্যান ইনভার্স উপরে কত যাবে, 16 উপরে। হ্যাঁ। সাইন 120 ডিগ্রি ভাগ কত যাবে, 16। 8+16। সরি। 16। 8 + 16 cos এক 120 ডিগ্রি। এমনিও আমরা করতে পারি, আবার চিন্তা করো যে এটা আছে হচ্ছে 16 আর এইটা আছে হচ্ছে 8, তাই না? এমন না? জি ভাই। মানে অতিভুজটা হচ্ছে 16 আর এটা কি 8 না? হ্যাঁ। জি ভাই। আর লম্ব তো দেওয়া আছে 2। তাহলে আচ্ছা, তোমরা এইভাবে আগে থেটার মানটা নির্ণয় করো, এভাবে আগে থেটার মানটা নির্ণয় করো। এখান থেকে কত আসে, ট্যান ইনভার্স এই যে 16 120 ডিগ্রি প্লাস 8 + cos 120 ডিগ্রি, এটা সমান সমান দেখবা যে একটা অনির্ণয় মতো মান আসবে যত সম্ভব। দেখো তো কত আসে। ম্যাথ এরর আসে। ম্যাথ এরর আসে, কেন আসতেছে বলতে পারবা? cos ওই যে cos 120 এর মান -1/2 হয়, ওইভাবে কজ, কাটাকাটি করে। রাইট, মানে এটা কিন্তু +8 জিরো না হয়ে যায়। যায়। তো এটা কিন্তু মান কত হবে, 90 ডিগ্রি না? হুম। এমন মান আসলে 90 ডিগ্রি। তো এখান থেকে তোমরা একটা জিনিস শিখতে পারো, সেটা হচ্ছে যে আমরা যদি এরকম 120 ডিগ্রিতে কোণে চালাই, বুঝছো, দেখবা যে মান সবসময় 120 ডিগ্রি বের হবে। কখন 120 ডিগ্রি বের হবে, কেসটা কি ঘটবে, যখন তুমি স্রোতের বেগ থাকবে হচ্ছে সামথিং ধরো এক্স, আর নৌকার বেগ থাকবে হচ্ছে 2x। কি থাকবে, নৌকার বেগ থাকবে 2x, এবং তুমি এদের মাঝখানে ধরো 120 ডিগ্রি যদি কোণে চালাও, সবসময় এটা 90 ডিগ্রিতে ফর্ম করবে। এটা একটা শর্টকাট, এটা একটু মনে রাখো। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এই যে যেই আমাদের হিসাব করলে তখন এই যে যে এটা কাটাকাটি হয়ে যায়, কি হবে, 120 ডিগ্রি ওই হাফের সাথে জন্য মানে ওই 2x কে কি করবে, এক্স বানায় কাটাকাটি করে ফেলবে। এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারি, সেই জিনিসটা হচ্ছে যে তোমাদের যখনই এরকম দিবে দুইটা কেস ঘটতে পারে। এক নাম্বার বলতে পারে যে 90 ডিগ্রিতে সরণ ঘটাইতে গেলে এই ভি এর মান কত গুণ হবে, মানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান কত হবে, এভাবে দিতে পারে। অথবা তোমাদের এভাবেও দিতে পারে যে একদম নৌকা সোজাসুজি চালাইতে গেলে যদি তোমার হচ্ছে ইউ এর মান থাকে 8 আর ভি এর মান যদি থাকে 16, তাহলে এদের মধ্যবর্তী লব্ধি কোণের মান কত। তো সবসময় দেখবে এটার মান কত আসে, 120 ডিগ্রি আসে। বুঝতে পারছো? জি ভাই ভাই। ক্লিয়ার? তাহলে আমরা যা বলতে পারবো কি, ওয়াই এক্সিস বরাবর ডিরেক্টলি যাচ্ছে কতটুকু কোণে, আমাদের তোমার হচ্ছে 8√3 এত বেগ নিয়ে। তারপর কি বলছে দেখো, কোন মাঝি নৌকা পার হতে কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা কি পারবা? অলরেডি মনে হয় বুঝে গেছো কে কম দূরত্ব অতিক্রম করবে, কে কম দূরত্ব অতিক্রম করবে। প্রথম ওই জন। যে 30 ডিগ্রি কোণে প্রথম জন। প্রথম হ্যাঁ, জন ওই। বেশি মানে কম দূর অতিক্রম করবে। তাহলে হ্যাঁ। তোমাদের কি হ্যাঁ, হচ্ছে প্রথমটা। এতটুকু, এতটুকু বললে তো নিশ্চয় হবে না, তাই না? মানে এতটুকু বললেই তো নিশ্চয় সন্তুষ্ট হবে না। So আমাদের এটাও তো বের করতে হবে যে 60 ডিগ্রিতে গেলে তাকে আসলে কেমন দূরত্ব অতিক্রম করতে হবে।
রাইট? জি ভাই। সো দেখো যদি ইউ এর মান মানে দুই ক্ষেত্রেই 16 থাকে, U1 এবং U2, তাহলে দেখো তো ও যে নৌকা নিয়ে পৌঁছাবে, সেই নৌকা নিয়ে পৌঁছাবে কি এমনে না, এমনে পৌঁছাবে না, মানে আর এর বেগটা U2 এর ক্ষেত্রে এমন হবে না। হুম। ও কিন্তু এই এক্স অক্ষের পজিটিভ দিকে আসবে না, নেগেটিভ দিকেই কিন্তু থাকবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো নেগেটিভ দিকেই যদি থাকে তাহলে এর যে দূরত্বটা হবে, মানে এই দূরত্বটা হবে সেটা হচ্ছে এই 2 কিলোমিটার, এর সাথে লম্ব অফ এই যে এক্স এর ভ্যালুটা, আনুভূমিক দূরত্বটা, রাইট? সো আমাদের কিন্তু আনুভূমিক ভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে আর লম্বভাবে 2 কিলোমিটার যাচ্ছে, সেইটার যে অতিভুজ বরাবর দূরত্বটা থাকবে সেটাই কি তার অতিক্রান্ত দূরত্ব হবে না? বুঝছো? হ্যাঁ। হ্যাঁ। ধরো, এটা মনে হয় অনেকে একটু বুঝতে পারোনি, যেমন একটা নৌকা, নদী আছে, সেই নদীতে এইভাবে পার পার হচ্ছে। তো পারাপার যখন হবে ধরো এরকম একটা 60 ডিগ্রি, তারা তো আসলে বিপরীত পাশে একদম বিপরীত বিন্দুতে যাওয়ার জন্য 30 ডিগ্রি দরকার ছিল, কিন্তু আমি চালাচ্ছি কত, 60 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, মানে 150 ডিগ্রি কোণে। তাহলে সে এরকম বরাবর একটা দূরত্ব অতিক্রম করবে না? তো হ্যাঁ। এটা কি তার এক্স হবে, আর এটা কি তার হচ্ছে তোমার এই যে 2 কিলোমিটার দূরত্ব হবে। সো সামহাও যদি আমি এক্স এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে এই অতিভুজ বরাবর তার ডিস্টেন্স এস এর ভ্যালুটা বের করতে পারবো না? হুম। জি ভাই। তাহলে বের পারো। করতে যদি হয় তাহলে আমাদের প্রথমত বের করতে হবে টি এর ভ্যালুটা, কেননা এক্স এর জন্য অবশ্যই টি লাগবে আমার, রাইট? তাহলে এক্স এর জন্য যদি টি লাগে তাহলে আসো আমরা টি বের করি। তাহলে টি বের করার উপায় কি, পার বরাবর তার কতটুকু দূরত্ব অতিক্রম করতে টাইম লাগছে সেটা। তাহলে পার বরাবর যে তার লব্ধি সেটার মান কত হবে, সেটার মান হবে হচ্ছে U2 cos 60 ডিগ্রি। তার পার বরাবর মান কত, এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে পার বরাবর মান কত, U2 60 ডিগ্রি না, এটা যদি U2 হয়, মানে কোনটা তো এখন আছে হচ্ছে এটার সাথে, রাইট? মানে হয় U2 cos 60 লিখো, না হলে কি লিখবা U2 sin 150 ডিগ্রি, যেটা হ্যাঁ। খুশি, রাইট? তাহলে আমরা এখন কস দিয়েই করে ফেলি আর কি। তাহলে আমরা বলতে পারি আমাদের এই উপাংশ বরাবর হচ্ছে U2 cos 60 ডিগ্রি। তাহলে আমাদের টাইম যেটা লাগবে সেটা কি হবে, 2 কিলোমিটার, রাইট? তাহলে 2 ভাগ আমাদের ইউ এর মান কত, 16 × cos 60 ডিগ্রি, তাহলে কত বের হয় এটার মান, টাইম কত ঘন্টা বের হয়? ভাই বেগটা আবার বুঝাবেন, বেগের মানটা? বেগের মানটা হচ্ছে এইটা আছে কত, 60 ডিগ্রিতে না, আর আমাদের বেগটা নির্ণয় করব এর সাথে না। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বরাবর কি ভূমিকা, আর এই বরাবর তো ইউ আছে, মানে স্রোতের বেগ আছে, স্রোতের বেগকে এখানে ভি ধরছে আর কি, মানে আমরা এর আগের বার যা করলাম তার উল্টা ধরছে। তো এটা যদি 60 হয় তাহলে ওয়াই এক্সিস বরাবর এর কম্পোনেন্ট কত, এটা যদি U2 হয় তাহলে U2 cos 60 ডিগ্রি না? হ্যাঁ হ্যাঁ। সেটাই আমরা বের করলাম, মানে হয় U2 cos 60 ডিগ্রি লিখো বা 16 cos 60 একটু ডিগ্রি সাইন লিখো। 150 ডিগ্রি লেখা যায় না? হ্যাঁ সেটাও তো লেখা যায়, ওটা তো আমি বললামই যে তুমি 90-র সাথে মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেও চিন্তা করতে পারো। কিন্তু এটা কি অদূরদর্শিতা না, মানে শুধুমাত্র অঙ্কটা পেঁচানো ছাড়া তার কিছুই না। তো আমরা একবারে 60 ডিগ্রি লিখে দিতে পারি। তাহলে এটার মান কত বের হয়, 0.25। 0.25। জি ভাই, 0.25। তাহলে 0.25 আওয়ার না? জি ভাই। আচ্ছা, 0.25 আওয়ার। এখন দেখো যে তাহলে আমাদের যে টাইমটা আছে সেটা বের হয়ে গেল, এখন এক্স এর মানটা কত হবে বলো দেখি। এক্স এর মানটা হবে হচ্ছে তোমার U sin 60 ডিগ্রি, তার মানে এই কম্পোনেন্ট বের হবে তার, মানে এই কম্পোনেন্টটা কত হবে তাইলে, sin 60 ডিগ্রি না, রাইট? হুম। আর এই দিক বরাবর তার আছে হচ্ছে ভি, ভি হচ্ছে এই দিক বরাবর, আর U sin 60 ডিগ্রিটা কি এই দিক বরাবর, হ্যাঁ। তাহলে দুইটা কি বিয়োগ হবে না? হুম। এর মধ্যে বলো তো বেশি হবে কোনটা, U sin 60 ডিগ্রি নাকি ভি বেশি বড় হবে? ভাই এক্স এর মান আসে -1.46। কি হিসাব করলে, যদি যোগ করছেন তখন, তাই না? ভাইয়া ওই যে বেশি আছে ভাই। আচ্ছা দেখো,
আমরা যদি এমনি কমন সেন্স দিয়ে করতে চাই, এমনি ম্যাথমেটিক্যালিও করা যায়, বাট একটু যদি কমন সেন্স ইউজ করো, দেখো তো 60 ডিগ্রিতে যদি এই দিক বরাবর তার দূরত্ব হয়, তাহলে u2 sin 60 ডিগ্রি এটার মান কি বেশি বড় হবে না? জি ভাই। আর এক্স অক্ষ বরাবর তার যেই ভি আছে সেটা কি ছোট হবে না? এবং সেটা হ্যাঁ। বিপরীত দিকে কাজ করতেছে না? হুম, তাহলে ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, এটার ভাগ ইন্টু কি টি না? টি মানে কত, এই যে 0.25, এটা সমান সমান কত আসে? ইউ2 এর মান হচ্ছে 16, 16 sin 60 ডিগ্রি -8 ইন্টু 0.25, এটার মান কত আসে? 1.46। 1.46 কিলোমিটার। এটাকে তুমি যে এইভাবে লিখছো, এটাকে এমনেও লিখা যাইতো। যদি তুমি ওই 150-র সাথে হিসাব করতা, তাহলে এর মধ্যে অলরেডি কি আছে, মাইনাস দেওয়া আছে না? তাহলে তুমি এমনেও লিখতে পারতা যে u2 sin 150 ডিগ্রি, আচ্ছা তখন কি সাইন হইতো? তখন কিন্তু কস। কজ হইতো, তাই না? তাহলে আমরা লিখতে পারতাম u2 cos, তাহলে u2 বা 16 cos 60 ডিগ্রি, সরি 150 ডিগ্রি +8, +8 কেন দিলাম, ধরলাম যে সব এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর আছে, মানে আমি তো জানি না কোনটা বড়, ধরে নাও ইন্টু কত আছে তোমার 0.25, তাহলে তুমি কি করছো, এক্স অক্ষের সব দিক পজিটিভ ধরছো না? তাহলে এইটার মান কি -1.46 আসতো না? হ্যাঁ। তার মানে কি এক্স অক্ষের নেগেটিভ দিক বরাবর, বা এইখান থেকে নেগেটিভ দিক বরাবর গেছে কত, 1.46 কিলোমিটার। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তাহলে এস এর মানটা কত আসতো, এস এর মানটা আসতো হচ্ছে √2² প্লাস 1.46²। তাহলে কত আসে? 2.47। 2.47 কিলোমিটার। ওকে। হুম। আচ্ছা, নেক্সট ম্যাথ আসো আমরা করি। বলছে কি প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে 240 মিটার প্রশস্ত একটি নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে। প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাঁতারে সক্ষম একজন সাঁতারু বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক, সে কোন বরাবর সাঁতার দেবে? তাহলে এবং সেই বিন্দুতে যেতে তার কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে দেখো বিপরীত বিন্দুতে যদি যেতে ইচ্ছুক, তার মানে কি তার এক্স কম্পোনেন্ট 0। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, একটু চিত্র যদি আঁকাই, চিত্রটা হবে হচ্ছে এরকম। ওই বিপরীত বিল তো কি লম্ব বোঝাইছে এখানে? হ্যাঁ হ্যাঁ, বিপরীত বিন্দু মানে এই বিন্দু থেকে যাত্রা শুরু করছে, একদম এই বিন্দুতে এসে পৌঁছাবে, বুঝছো? মানে একদম অপর পাশের বিন্দুতে এসে পৌঁছাবে, তার মানে কি 90 ডিগ্রিতে যে পৌঁছাইতে হবে তার লব্ধি। তাহলে তাকে যাইতে হবে কোন বরাবর, তাকে যাইতে হবে এই বরাবর, রাইট? হ্যাঁ। মানে এই বরাবর সে নৌকা চালাবে, আর তার লব্ধি হবে হচ্ছে এই বরাবর, আর স্রোত আছে কি এই বরাবর। ওকে, হুম। তাহলে বলো দেখি তার যদি, তাহলে তার কত, কোন দিক বরাবর সাঁতার দিবে, তার মানে কি কোন চাইছে না? জি ভাই 120। তাহলে কোণের মানটা আমরা কেমনে বের করতে পারবো? আমরা জানি এক্স কম্পোনেন্টটা কি হবে, 0। ওই ইউ প্লাস বি কজ আলফা ইকুয়াল 0, এটা না? হ্যাঁ, তাহলে ভি কজ আলফা প্লাস ইউ ইজিক্যাল টু কি হবে, 0, তার মানে আলফা ইজিক্যাল টু হবে কজ ইনভার্স মাইনাস ভাই ইউ ভাগ আলফার ভি। মান 120 ডিগ্রি। তাহলে আলফার মান হবে 120 ডিগ্রি, বলছিলাম না যে 120 বেশিরভাগ সময় দেখতে পারবা, রাইট? কেননা দেখো এই যে 3600 মিটার পার বেগে গেছে, 1800 গেছে, অনুপাত কত, 1:2 না? 120ই হবে বিপরীত বিন্দুতে গেলে। ক্লিয়ার? আর তার কত সময় লাগবে, রাইট? তাহলে কত সময় লাগবে, এটা কিন্তু আরেকটা ভাগেও বের করা যায়। দেখো তো, এই আর সমান সমান আসলে এই যে যে লব্ধিটা তুমি পাচ্ছো, এই লব্ধিটা আসলে কি সমান সমান তুমি ভি কি লিখতে পারো বলো দেখি, সাইন আলফা লিখতে পারো না? বলো দেখি। জি ভাই। কেননা ভি কজ আলফা আর ইউ তো কাটাকাটি হয়ে যাচ্ছে, থাকছে কি ভি সাইন আলফা না শুধুমাত্র লম্ব বরাবর, জি সেটাই ভাই। তার লব্ধি না? তাহলে আমরা কি একবারে ভি সাইন আলফাও লিখতে পারি না? হুম। তাহলে তার এই যে যে প্রস্থ বরাবর উপাংশ সেটা কত হবে বলো দেখি। প্রস্থ বরাবর উপাংশ কত হবে, এই যে এখানে গেছে কত 3600 মিটার পার বেগে, মানে ভি এর মান। তাহলে ভি এর মান যদি 3600 হয়, তাহলে এই বরাবর তার যতটুকু টাইম লাগবে সেটা কি 240 ভাগ জি ভাই। আমাদের ভি জি মানে সাইন। কত 3600 ইন্টু সাইন 120 ডিগ্রি, কত আসে?
0.076 আওয়ার। 0.076 আওয়ার। আর এটাকে আমরা যদি মিনিটে নিই তাহলে 60 দ্বারা গুণ কত হবে? 4.61। 4.61 মিনিট। এত দূরত্ব আসলে এই এত দ্রুত সাঁতার কাটে তো মাইকেল ফিলিপসকেও হারায় দিবে, ঠিক আছে। তাহলে আসলে আমরা নেক্সট ম্যাথে যাই। এটা কিন্তু এটা কার ম্যাথ ছিল জানো? এটা হচ্ছে তোমার বুয়েট 3-4 সালের ম্যাথ ছিল, বুঝছো? রিটেনের ম্যাথ, 10 মার্কের। ভয় পাইছি। আচ্ছা, আসো নেক্সট ম্যাথটা আমরা একটু আলোচনা করি। নেক্সট ম্যাথে কি বলছে বলো দেখি? বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে চাইছে। আর কি বলছে? সরাসরি বি বিন্দুতে যেতে গেলে কত কোণে রওনা দিতে হবে। তাহলে এইটা যদি তোমরা করো তাহলে দেখো বিসি এর দৈর্ঘ্য কি আমরা নির্ণয় করতে পারবো? এই বরাবর এটা দেওয়া জি আছে ভাই, কত? এক্স অক্ষের বংশ। এক্স অক্ষের উপাংশ, তাই না? আমাদের গেসে কি এইভাবে, তাই না? এই যে ভাই এটা এসি। দিয়ে বের করা যাবে না? জি বলেন। সমকোণী ত্রিভুজ দিয়ে এটা বের করা যাবে না? সমকোণী ত্রিভুজ দিয়ে আপনি বের করতে চাচ্ছেন যে 37 ডিগ্রি মান দেওয়া আছে, তাই না? জি ভাই। আচ্ছা, 37 ডিগ্রি মান দিয়ে দেখেন তো কত আসে। আই থিঙ্ক এইটাই না একটু ঝামেলা আছে। এইটাই আমার মনে হয় না মানটা সঠিক বের হবে, বুঝছেন? কেননা এই অঙ্কটাই হচ্ছে আমি একবার মনে হয় করার চেষ্টা করছিলাম, কিন্তু তখন মনে হয় মান ভুল আসছিল। আচ্ছা দেখেন তো একটু, মানে এইখানে এই অঙ্কের ডাটা একটু ঝামেলা আছে, এই কারণে এটা মিলবে না আর কি। সমকোণী ত্রিভুজ দিয়েও আসলে হওয়ার কথা, কিন্তু এখানে আসলে ঘটবে না এটা। না। এটা কত আসে? 36 যদি ধরেন, এটার মান বিসি এর মান কত আসে? আর এটা হচ্ছে কত? 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, কত আসে? 47.77 আসে। 47.77 আসে, তাই না? কিন্তু এটা আসলে হবে না, বুঝছেন? মানে এইভাবে ভাই যদি 10.98 হবে নাকি উত্তর? কত আসবে? ভাই মানে এক্স অক্ষের বংশ দিয়ে করলে আমার আসে 10.98। 10.98 আসে? আচ্ছা আমরা একটু করে দেখি তো, তোমাদের এরকম মান আসতেছে। আচ্ছা এইটা হচ্ছে অতিভুজ দিয়ে করেন না, কেননা এই ডাটার মধ্যে একটু সমস্যা আছে, ঠিক আছে। অতিভুজ বাদ দিয়ে আপনাদের একটু যদি আমরা উপাংশ দিয়েই করি, মানে অতিভুজ দিয়েও আসলে হওয়ার কথা, কিন্তু এই ডাটার জন্য, ডাটাই যেহেতু ঝামেলা আছে এই কারণেই আসলে এই অঙ্কটা ওইভাবে অতিভুজ দিয়ে মিলে না। এটার এক্স, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে? একটা হচ্ছে 3, আর আরেকটাও কি সেম দিকে না? সেম দিকে কত? 10 × cos 37 ডিগ্রি, জি ভাই, রাইট? এটার মানে 10.98 আসে। এটার মান 10.98 আসে। আচ্ছা দেখি একটু, আর আমাদের কি লাগবে? টি এর ভ্যালু লাগবে। তাহলে টি এর ভ্যালু আমাদের যদি বের করতে হয় তাহলে টি ইজিক্যাল টু কি হবে? 36 ভাগ মানে ডি ভাগ ভি ইন্টু সাইন আলফা, মানে 10 × sin 37 ডিগ্রি। টি এর মান কত আসে? 36/10 × sin 37 ডিগ্রি, টি এর মান কত আসে? 5.98। বা 6 সেকেন্ড আমরা বলতে পারি, রাইট? হ্যাঁ। তাহলে এইখানে যদি এটা দিয়ে গুণ করো, এখানে যদি 6 দ্বারা গুণ করো, মানে টি এর ভ্যালু 6 বসায়, তাহলে কত আসে বিসি এর মান? 65। কত আসছে? 65 65.71। 65.92, তাই না? জি ভাই। আচ্ছা তাহলে 65.92 মিটার হবে, ঠিক আছে। আচ্ছা এটা বিসি এর ভ্যালু। আর খ নাম্বার কোশ্চেনটা আমাদের কি বলছে যে কত কোণে রওনা দিতে হতো যদি সরাসরি আমাদের কি করতে হতো? বি বিন্দুতে যেতে হতো। তাহলে আমাদের সরাসরি কত কোণে রওনা দিতে হবে? তাহলে বি বিন্দুতে যাইতে গেলে আমাদের দেখো তো এইরকম না, জাস্ট একদম আমরা সহজেই করে ফেলতে পারি। কি করতে পারি যে তখন আমাদের যে আলফাটা হইতো, সেই আলফার মানটা কি হইতো? কজ ইনভার্স কি হইতো বলো দেখি? -3/10 এমন আসতো না? রাইট? মানে এই বরাবর 10 আছে, আর এই বরাবর আমাদের কি আছে? 3 আছে, সেইটা 90 ডিগ্রি, এমন আসতো না? তা আলফা এটা হইলে কি এই এই সূত্রটা আমরা কেবল শিখে আসলাম না, নাকি এটা আমাকে আবার ব্রেকডাউন করা লাগবে? না ভাইয়া, না একশো ভাই, মনে পড়ছে। তাহলে কত আসবে এটা? একশো সাত দশমিক পঁয়তাল্লিশ। 107 দশমিক
45 ডিগ্রি, তাই তো? ভাই বিসি এর দৈর্ঘ্য যেটা ওইটা তো টেন দিয়ে বের করা যায় না তাইলে? হ্যাঁ, আমি ওইটাই বললাম যে এখানে একটু ডাটার সমস্যা আছে, মানে 36-এর সাথে এই কোণটা যখন দিছে তখন এত অতিভুজ প্রতিভুজ হিসাব করে দেয় নাই, বুঝছেন? এই কারণে আর কি মেনলি ঝামেলা হয়েছে, মানে ওই 36 মিটারটা যদি উনি হিসাব করে দিত তাইলে এই সমস্যাটা হইতো না। ঠিক আছে, কিন্তু যেহেতু আসলে ওইভাবে দেয় নাই, সো এই কারণে আমাদের এই হিসাবটা করতে হবে হচ্ছে এইভাবে। কিন্তু আসলে দুই হিসাবে যদি অঙ্ক এখানে তো সঠিক থাকতো। অতিভুজ 36-এর থেকে ছোট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সো এই যে অতিভুজটা যে 36 থেকে ছোট হয়ে যাচ্ছে, এটা আসলে সমস্যাজনক। তো তো সেই কারণেই হচ্ছে আমাদের মেনলি সমস্যাটা তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে, আচ্ছা 36-এর থেকে ছোট না, তুমি আবার উল্টা কথা বলতেছো। 36 মিটার এটা হচ্ছে কি বলো দেখি? এটা হচ্ছে দূরত্ব, আর এই ভিবি এটা হচ্ছে বেগ। তো তুমি তো কখনো এই দূরত্বের সাথে আর কি বেগের তুলনা করতে পারো না, বুঝো নাই? তো এটার অতিভুজ কি হবে সেটা তো বের করে দেখতে হবে। ভাই কিন্তু অতিভুজ থাকবেই না। কেন অতিভুজ থাকবে না? এই যে এটা অতিভুজ হবে না, এটা একটা সরণ ভেক্টর হবে না? এটাও তো একটা, এই বরাবরও তো একটা সরণ ঘটবে, তো সেই সরণ তো বের করাই যাবে। আমরা তো ভাই কিছুক্ষণ একটু আগে, বলি আমি। আপনার কথা একটু জোরে বললে ভালো হইতো। ভাই এখানে হচ্ছে এবি আর বিসি দিয়েই তো বের করে ফেলা যায়, তাইলে হ্যাঁ, হ্যাঁ, অতিভুজ হ্যাঁ, দরকার নাই। কিন্তু আছে, অতিভুজও বের করা যায়, কিন্তু এখানে বের করার দরকার নাই। কিন্তু ওইখানে যেহেতু ডাটার একটু সমস্যা আছে, যার কারণে এটা বের হয় না। এটা আমিও এর আগের বছর যখন পড়াচ্ছিলাম তখন সেম ভাবে এই ম্যাথটা করার চেষ্টা করছিলাম, এবং তখন আসলে মিলে নাই। আচ্ছা, যাই হোক, এটাও কিন্তু একটা খুবই সুন্দর মানে কোশ্চেন ছিল, এবং এটা ছিল হচ্ছে বুয়েট 21-22-এর কোশ্চেন, রিটেন 10 মার্কের। তাহলে বুঝতে পারতেছো যে বুয়েট আসলে অনেক বছরই এই কোশ্চেন গুলো আসে। ঠিক আছে। আচ্ছা, এটা অলরেডি আমরা দুইটাই শেষ করে ফেলছি। আচ্ছা, এইটা কি করতে পারবা? জি ভাই। এটা যদি একটু প্রেডিকশন করতে পারো, আমার যত সম্ভব যেটা মনে হয় এটার উত্তরও 120 ডিগ্রি হবে। ঠিক আছে, অপর পারে পৌঁছানো। আচ্ছা, এটা আসলে কি বলতেছে? স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে মানে কি? স্রোতের অনুকূলে মানে হচ্ছে যখন ইউ প্লাস ভি অর্থাৎ দুইটাই কি হচ্ছে একই দিকে থাকছে, তখন সেটাকে বলা হয় হচ্ছে স্রোতের অনুকূলে। মানে স্রোত এইদিকে যাচ্ছে, তুমি ভিউ এইদিকে পরিচালনা করতেছো, তো তখন হয় হচ্ছে ইউ প্লাস ভি। তো সেটার মানে হচ্ছে 18। আর স্রোতের প্রতিকূল মানে হচ্ছে ইউ এইদিকে আর তুমি নৌকা পরিচালনা করতেছো এইদিকে। তাহলে কি ঝামেলা না? তখন হয়ে যায় কি, ভি মাইনাস ইউ ইজিক্যাল টু হচ্ছে 6। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি কি ভি এর ভ্যালু কত? 18 + 6/2, তাহলে কত 12। হয়? 12। বা আর ইউ এর মান কত হয়? 6। 6 না? হুম। তাহলে এইটা দেখো তো ডাবল না? হ্যাঁ, 120। 120 ডিগ্রি হবে, মানে 120 হবে। তারপরেও, তারপরে তোমার যদি মনে হয় যে কজ আলফা ইজিক্যাল টু মাইনাস ইউ ভাগ ভি, এখান থেকে বের করেও দেখতে পারো আলফার মান 120ই হবে। ওকে। তাই? আচ্ছা, এইটা কি পারবা ভেক্টর দুইটার লব্ধি নির্ণয় করা? দেখো দেখি। ভি ইকুয়াল 8 নিউটন না -8 নিউটন ওটা? এটা এইট সমান বোঝা নিউটন যাচ্ছে না। 8 নিউটন। বি এর মান 8 নিউটন, আর এ এর মান 5 নিউটন। তাই সামান্তরিক সূত্র দিলে হয়ে যাবে না? সামান্তরিক সূত্র দিয়ে বের করা যাবে, তাই না? হ্যাঁ। সামান্তরিক সূত্র হ্যাঁ, দিয়েও বের করা যাবে, আবার একক ভেক্টর দিয়েও এটা বের করা কিন্তু যাবে, রাইট? সময় একটু বেশি লাগবে তাতে। হ্যাঁ। সময় একটু বেশি লাগবে, তবে গ নাম্বারে অনেক সময় তোমাকে বলবে এ ভেক্টরটি নির্ণয় করো, তখন কিন্তু অবশ্যই একক ভেক্টর দিয়ে করা লাগবে। কথা কি বুঝছো? জি ভাই। তাহলে এ ভেক্টরটা কি হবে বলো দেখি একটু। এ ভেক্টরের তো ভেক্টর। এ একক এ, এ কে একক ভেক্টর দ্বারা প্রকাশ করলে কি হবে বলো দেখি। 5i ক্যাপ। 5i ক্যাপ? না, এটা কি না, পুরাপুরি এটা উপাংশটা এক্স অক্ষ কি? বরাবর গেছে? না, না। এর মান বলছে 5, জি ভাই। তাহলে কি হবে? এর মান যদি 5 হয় তাহলে এক্স অক্ষ বরাবর তার একটা কম্পোনেন্ট আছে না, আর ওয়াই অক্ষ হ্যাঁ। বরাবর তার একটা কম্পোনেন্ট আছে না? এক্স অক্ষ বরাবর তার কম্পোনেন্ট কি হবে? 5 cos 30 ডিগ্রি আই ক্যাপ। 5 cos 30 ডিগ্রি আই ক্যাপ, রাইট।
হয় 5 cos 30 ডিগ্রি বসাইতে পারো বা 5 sin 30 ডিগ্রি বসাইতে পারো। কথা কি বুঝছো? sin 30 ডিগ্রি এটা যে অথবা ক্যাপ হবে। 5 sin 30 ডিগ্রি জে ক্যাপ, মানে সরি 5 cos 30 ডিগ্রি বসাতে পারো বা 5 cos 60 ডিগ্রিও 5 sin 60 ডিগ্রিও বসাইতে পারো, যেহেতু হ্যাঁ, আলফার মান 60 দেওয়া। ঠিক আছে? জি ভাই। তো যাই হোক, যে কোনো একটা বসাই, এইটা হবে কি আমাদের এ ভেক্টর। ক্লিয়ার? হ্যাঁ, আর বি ভেক্টর কত হবে বলো দেখি। ভাই 5 আচ্ছা বি এর মান কত? 8 sin 30 ডিগ্রি আইকে। এই এইট, বি কোন দিক বরাবর আছে? বি কি 60 ডিগ্রিতে আছে? 8 cos 60 আর 8। আবার 8 cos 60, বি কি 60 ডিগ্রি বরাবর আছে? বি এর দিক তো এই দিক বরাবর। 8 cos 90 ডিগ্রি। আবার শুধু 8 cos 90 ডিগ্রি, না রে বাপরে, একদম ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে 8 জে ক্যাপ। 0। ও হ্যাঁ হ্যাঁ, 8 সেকেন্ড। বুঝছো? এই হ্যাঁ ক্লিয়ার? আর তুমি হ্যাঁ। যদি ভাই অমনেও করতা জি যে ভাই এইট ক্লিয়ার। কস এক্স, 8 cos 90 ডিগ্রি প্লাস 8 sin কত 90 ডিগ্রি জে ক্যাপ, সেমই আসতো। 8 cos 0 ডিগ্রি, 8 cos 90 ডিগ্রির মান জিরো না? তো এক্স কম্পোনেন্ট এমনিও জিরো হয়ে যায়। তো যাই হোক, একবারে বি ক্যাপ 8 জে লিখতে পারো। তো তারপর এই দুইটার লব্ধি আবার নির্ণয় করতে পারো। মেনলি গ নাম্বার কোশ্চেনে এটা দিবে। ঠিক আছে? কিছু কিছু সৃজনশীলের এই জন্য তোমাদের আগে একটু করায় রাখলাম। ওকে, পারা যাবে? আচ্ছা, আমরা কি রেকর্ডিংটা অন করছি? হ্যাঁ, রেকর্ডিংটা ইনশাল্লাহ অন করছিলাম। জি আচ্ছা ভাই নেক্সট। করছেন। আচ্ছা নেক্সট কি বলছে, এ মাইনাস বি ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করে? এই যে দেখছো, ঘ নাম্বার কোশ্চেনে কিন্তু এটা জানতে চাইছে, তাহলে ঘ নাম্বারে কিন্তু অলরেডি লাগতেছে। ভাই এক্ষেত্রে একক ভেক্টর লাগবে। এই ক্ষেত্রে অবশ্যই একক ভেক্টর লাগবে। তাহলে এ ভেক্টরের মানটা কত ছিল আগেরটা থেকে বলো দেখি একটু, এটা কত হয়? আমরা এরপরে খুব দ্রুত আগাবো, তোমরা একটু ক্যালকুলেশন গুলো ফাস্ট বলো। 5 cos 30 ডিগ্রি আর 5 sin 30 ডিগ্রি মান কত? ওই 5√3/2 i ক্যাপ প্লাস 5/2 জে ক্যাপ। 5√3 i ক্যাপ। না, তাহলে 5√3/2 i ক্যাপ। আচ্ছা, আর আর ওটা 5/2 জে ক্যাপ। 5/2 জে ক্যাপ। আচ্ছা, আর এটা তো আমাদের আছে। তাহলে আমাদের নেক্সট যখন আমরা বের করতেছিলাম, যে আমাদের এ ভেক্টরটা ছিল হচ্ছে 5√3/2 i ক্যাপ, তাই না? জি প্লাস ভাই। 5/2 জে ক্যাপ। আর আমাদের বি ভেক্টরটা ছিল কত তোমার? কত ছিল? এইট 8 জে জে ক্যাপ। তাহলে এ মাইনাস বি ভেক্টরটা হবে কত? 5√3/2 i ক্যাপ মাইনাস 11/2 8 জে ক্যাপ। জে মাইনাস। তাহলে 5√3/2 i ক্যাপ মাইনাস, এখানে হচ্ছে আড়াই আর এখানে হচ্ছে 8, তাহলে বিয়োগ করলে কত হয়? 5.5, তাই না? এমন না? হ্যাঁ হ্যাঁ। রাইট? তাহলে 5.5 যদি হয়, তাহলে এটা আমাদের এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে সেটা কি চিন্তা করতে পারছো? ধরো ভেক্টরটা এমন যে এটা হচ্ছে সেই এ ভেক্টর, এ মাইনাস বি ভেক্টর, যেটাকে আমরা সি ভেক্টর বললাম। তো যদি এরকম হয় তাহলে সেটা এক্স অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? এটা ধরো থেটা। তাহলে আমাদের এটা কি, যদি আমরা ভূমি জানি, ভূমি এইটা হচ্ছে লম্ব, লম্বটা কত? এই যে -5.5, এটা না? হুম। আর আমাদের যে হচ্ছে তোমার ইয়েটা, ওর নাম কি জানো তোমাদের? হচ্ছে এক্স অক্ষর যে মানটা, সেটাও আমরা জানি। তো দেখো এটা আসলে কোন কোঅর্ডিনেটে অবস্থান করতেছে? এটা আসলে ফোর্থ কোঅর্ডিনেটে অবস্থান করতেছে না? এমন না? ওয়ার মান নেগেটিভ, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে সেই থেটা। তাহলে এইখানে আমাদের লম্ব কোনটা? লম্ব হচ্ছে এইটা 5.5। আমরা বলতে হ্যাঁ, পারি যে থেটা ইজিক্যাল টু কি হবে? ট্যান ইনভার্স অফ 5.5 ভাগ 5√3/2। তাহলে কত আসে সেটার মান? 51.78। 51.78, এবং সেটা কি হবে? এক্স অক্ষের নেগেটিভ দিকের সাথে, এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে না? জি ভাই, হুম। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওয়াই অক্ষের নেগেটিভ দিকের সাথে।
নেগেটিভ দিকের সাথে, ঠিক আছে। হুম। আচ্ছা, এইটার জন্য তোমাদের একটু সাইন উপাংশ শেখা লাগবে। তোমাদের কি সাইন উপাংশের কথা মনে আছে যে সাইন উপাংশ কেমন ছিল? আচ্ছা, আমরা আগে চিত্রটা একটু আঁকানোর চেষ্টা করি। বলছে পি এবং কিউ হচ্ছে পরস্পর লম্ব, তাই না? তাহলে পি ও কিউ পরস্পর লম্ব, তাহলে এমন হচ্ছে পি ধরতে পারি, আর এটা ধরতে পারি আমরা কিউ। আর বলছে কি যে আমাদের কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তো ধরো এইটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি মোটামুটি ধরলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এবং আমরা যদি একটাকে বলি হচ্ছে কিউ এর সাথে, যেহেতু আর এর কোণ, তো এটা কিউ, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আমাদের আর। তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি না? তাহলে আরেকটা কোণ কত? ফার্স্ট, খুবই ফার্স্ট বলো। 150। আচ্ছা, 150 ডিগ্রি। এখন তোমাদের কি সাইন উপাংশের কথা মনে আছে? ক্লাস 9-এ পড়ছিলা না যে ত্রিভুজের একটা বাহুর ক্ষেত্রে যদি হচ্ছে আমরা চিন্তা করি, তাহলে আমরা কি লিখতে পারি? যদি আমরা ধরি ধরো কিউ, তাহলে কিউ যদি আমরা ধরি তাহলে কি হবে? কিউ এর বিপরীত দুইটা বাহুর মধ্যকার সাইন ফাংশন, তার মানে আছে কত? 150 না? মানে আর এবং পি এর মধ্যবর্তী কোণ কত? 150। মানে কিউ যদি আমরা ধরি তাহলে কিউ এর দুইটা বাহু কত? আর এবং পি না? তাদের মধ্যবর্তী কোণের সাইন, এইটার অনুপাত হবে ধরো আরেকটা বাহু, সেটা কি ধরলাম আমরা? ধরো পি ধরলাম। তাহলে পি এর দুইটা বিপরীত বাহু কি? কিউ এবং আর, রাইট? তাহলে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত? সাইন 120। 120 ডিগ্রি। ইজিক্যাল টু আমাদের কি হবে? আমাদের হচ্ছে ধরো আরেকটা বাহু হচ্ছে আর, তাহলে আর এর বিপরীত বাহু কোনটা? আর পি ভাই এবং সাইন কি? 90/1। sin 90 ডিগ্রি। তাহলে এইটা হবে কি আমাদের অনুপাত। কিউ এবং আর যেহেতু চাইছে, তাহলে আমরা বলতে পারি কি কিউ ভাগ আর ইজিক্যাল টু কত হবে? সাইন 150 ডিগ্রি না? কত? সাইন 150 ডিগ্রি না? এই সাইন 150 ডিগ্রির মান হ্যাঁ কত? হাফ হওয়ার কথা, রাইট? বোঝা কি গেছে? ভাই আপনি সাইন ধরতেছেন কেন? এটা হচ্ছে সাইন উপাংশ। সাইন উপাংশ কি? ত্রিভুজের একটা বাহু বা এরকম যদি তিনটা বল থাকে, এটা তো তোমাদের উপপাদ্যে ছিল মনে হয়, 9-10-এর উপপাদ্যে ছিল না আই গেস? সাইন উপাংশের না সাইন সূত্র ছিল না, ত্রিভুজের সাইন সূত্র? না ভাইয়া। আচ্ছা, না থাকলে মনে না হয় ভাই ছিল না। আচ্ছা, ইন্টারের ত্রিকোণমিতিতে তাইলে পড়বা। তো এরকম বলতেছে যে যদি তিনটা বল থাকে অথবা তিনটা বাহু থাকে, সেই তিনটা বাহুর মান নির্ভর করে যে কোনো একটা বাহু তুমি ধরলা, যেমন ধরো কিউ ধরলাম, তাহলে কিউ এর বাকি দুইটা বাহু কি? পি এবং আর, রাইট? তাহলে জি পি ভাই। এবং আর এর মধ্যবর্তী যেই কোণ, সেই কোণটা হবে কি? সেই কোণটার সাইন ইজিক্যাল টু আরেকটা বাহু এবং তার বিপরীত দুইটা বাহুর অন্তর্গত কোণ। যদি এটা ত্রিভুজ আকারেও আমরা কল্পনা করতাম, যে ধরো এরকম একটা ত্রিভুজ আছে, বুঝছো? এরকম একটা ত্রিভুজ আছে, তাহলে এটা ধরো হচ্ছে তোমাদের পি বাহু একটা, এটা ধরো কিউ বাহু, আর এটা ধরো আর বাহু। সো এটা ধরো হচ্ছে আলফা 1, এটা ধরো আলফা 2, আর এটা ধরো আলফা 3, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রেও আমরা লিখতে পারতাম ধরো কিউ, তাহলে কিউ ভাগ সাইন কি হতো? আলফা 3 ইজিক্যাল টু আর ভাগ আমাদের কি হইতো? আর এর বিপরীত দুইটা বাহু কি? কিউ এবং পি, তার মানে সাইন আলফা 1 সাইন আলফা 1। ইজিক্যাল টু আমাদের কি হইতো? পি ভাগ সাইন আলফা 2। কথা কি বুঝছো? এই ক্লিয়ার? জি ভাইয়া। এটা তোমরা আরো বিস্তারিত হচ্ছে ত্রিকোণমিতিতে একটু যখন দেখবা, দেখে নিও। আমরা এটা নিয়ে এখন টাইম নষ্ট না করি, বাট এটাকে হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র বলে। সো এটা উপাংশ দিয়েও আসলে সলভ করা যাইতো, কিন্তু উপাংশ দিয়ে আসলে কিভাবে সলভ করা যাইতো? উপাংশ দিয়ে এটা সলভ দেখাই করলে, দেন। হ্যাঁ আচ্ছা, উপাংশ দিয়ে যদি আমরা সলভ করতাম তাহলে আমরা কি করতাম? যে পি কে ব্যালেন্স করতেছে কি? আর এর একটা উপাংশ না? আর এর কোন উপাংশ এই বরাবর নিলে 30 ডিগ্রি। সো আমরা বলতে পারতাম যে আর কস 30 ডিগ্রি ইজিক্যাল টু কি হইতো? -p = 0 অথবা = p, যেটাই বলো না কেন। মানে আর এর সাথে কি এটা ব্যালেন্স করবে না? আর কিউ এর তো কোনো উপাংশ পি বরাবর বা আর এর কজ উপাংশ, cos 30 উপাংশ বরাবর কাজ করতেছে না, বা এক্স এক্সিস বরাবর কাজ করতেছে না, রাইট? আচ্ছা, এটা এই এতটুকু কি বুঝছো যে আর cos 30 = p হইতো? না ভাইয়া। এটা বুঝো নাই? যে এই যে এইটা কি এটা কি এক্স অক্ষ না? এটা কি এক্স হ্যাঁ। অক্ষ না? এটা ধরো এক্স ড্যাশ হ্যাঁ ধরলাম।
বা পি ড্যাশ ধরলা, তো এক্স অক্ষ বরাবর কি সে কি মুভ করতেছে? তাহলে অবশ্যই সেখানে সাম্য অবস্থায় থাকা লাগবে। সে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে কি আছে, পি, আর নেগেটিভ দিক বরাবর কি আছে, আর কস 30 না? এটা যদি 120 ডিগ্রি হ্যাঁ। হয়, এটা কত, 30। তাহলে এই দুইটা কি ব্যালেন্স আছে, তার মানে আর কস 30 সমান সমান পি না? জি বুঝছি। আবার দেখো, এই বরাবর কি আছে, আর এর সাইন উপাংশ না? সাইন কত আছে, 60 ডিগ্রি, রাইট? আর এর 60 ডিগ্রি আছে না? তাহলে আমরা বলতে পারি কি, হ্যাঁ। আর কস 60 ডিগ্রি ইজ ইকাল টু কি হবে, কিউ। তাহলে এখান থেকেও আর ভাগ কিউ ইজ ইকাল টু কি আসবে, বা কিউ ভাগ আর ইজ ইকাল টু আসবে কস কস 60 ডিগ্রির মান কত? কস 60 ডিগ্রির মান হাফ। কত? হাফ। বুঝি নাই, কস 60 ডিগ্রির মান কত সেটা ওয়ান বাই জিজ্ঞেস। টু 1/2, বুঝছো? এই ক্লিয়ার? মানে এইটা আমাদের লাগলো না, এই ক্ষেত্রে আবার পি বাই আর এর অনুপাত আমরা বের করতে পারতাম, ঠিক আছে? বোঝা কি গেছে নাকি বোঝা যায়নি? ভাইয়া ওই যে cos 60 ডিগ্রি আর ইন্টু cos 60 ডিগ্রি একটু বুঝেন। ব্যাপারে এইটা হচ্ছে কি, কিউ কি ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবর না? হ্যাঁ। আচ্ছা, ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর কয়টা উপাংশ কাজ করতেছে, পি এর কোনো উপাংশ কাজ করবে ওয়াই অক্ষের না। নেগেটিভ দিক বরাবর? বা ওয়াই অক্ষের পজিটিভ দিক বরাবরই কি পি এর কোনো উপাংশ কাজ করবে? না। না, তাহলে কার উপাংশ কাজ করবে, শুধুমাত্র আর এর একটা উপাংশ। হ্যাঁ। তাহলে আর এর কোন উপাংশটা কাজ করতেছে, আর কস 60 ডিগ্রির উপাংশ না? এটা যদি জি ওয়াই জি। অক্ষের নেগেটিভ দিক বরাবর 60 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটা কি আর কস 60 ডিগ্রি ইজিক্যাল টু কিউ না? এবার কি বুঝতে পারছো? উম, হ্যাঁ। বাট এইভাবে যে আমরা বেরটা করলাম, এটা সুবিধা কেন হইলো জানো? কেননা দুইটা বল ছিল 90 ডিগ্রিতে, এই কারণে কি হচ্ছিল, ক্যান্সেল হয়ে যাচ্ছিল না? কিন্তু যদি এমন হইতো যে দুইটা আছে 80 ডিগ্রিতে, তাইলে কি আমরা এত সহজে করতে পারতাম? না। তখন কিন্তু আমাদের সাইন সূত্র লাগতোই। কথা কি বুঝতে পারছো? তখন কিন্তু আমাদের জন্য জিনিসটা আরো জটিল হয়ে যাইতো, তখন আমাদের সাইন সূত্র লাগতো না। তখনও হুম, কম্পোনেন্ট দিয়ে করা যাইতো, বাট আরেকটু টাফ হয়ে যাইতো, বা দুইবার করা লাগতো। আমরা একবারে এত সহজে করে ফেলতে পারতাম না। তখন দুইবারই কিন্তু কজ উপাংশ সাইন উপাংশের সাথে বাকিগুলো জড়ায় যাইতো। এই কারণে আমরা কি করলাম, সাইন উপাংশটা শিখলাম যেন একবারে যে কোনো সময় বের করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এগুলো হচ্ছে হোমওয়ার্ক, এগুলো তোমরা বসে বসে করো। আমরা হচ্ছে আপেক্ষিক বেগে একটু মুভ করি। So, আপেক্ষিক বা বেগ বা রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক বা রিলেটিভ ভেলোসিটি মানেটা কি, ধরো কোন একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ নির্ণয় করতেছো। এটার মানে হচ্ছে যে তুমি ওই বস্তুটার ভিতরে আছো, ভিতরে থেকে পুরো জিনিসটাকে পর্যবেক্ষণ করতেছো। যেমন যদি বলা হয় এর সাপেক্ষে বি এর বেগ, তাহলে এখানে পর্যবেক্ষককে, অবজারভারকে, এ। এ, আর বিটা কি, বিটার বেগটাকে তুমি পর্যবেক্ষণ করতেছো, রাইট? বিটা হচ্ছে অবজেক্ট। কথা কি বোঝা গেছে? সো এতে বসে বা এর চোখ দিকে তুমি বি কে যেইভাবে দেখবা, সেটাই কি তোমার সাপেক্ষে তার রিলেটিভ ভেলোসিটি। কথা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি মানে হচ্ছে তোমার তোমার তুমি যখন হচ্ছে আরেকটা বস্তুকে চিন্তা করতেছো, তো তোমার পার্সপেক্টিভে ওই বস্তুটার ভেলোসিটি যেটা হবে সেটাই হচ্ছে তোমার ওই বস্তুটার রিলেটিভ ভেলোসিটি। এখন তোমাকে মনে রাখতে হবে রিলেটিভ ভেলোসিটি কখন ভূমিকা রাখে। রিলেটিভ ভেলোসিটি তখন ইস্টাবলিশ হয় যদি তোমার অবজারভার স্থির থাকে, তাইলে কি এখানে কোনো বেগের পরিবর্তন পরিবর্তন হয়? অবজারভার যদি স্থির থাকে তাহলে প্রত্যেকটাকেই কি তার বেগ অনুসারে দেখবে না, মানে বি এর বেগ যদি 10 হয় তাহলে 10ই দেখবে না সে? যদি হ্যাঁ, অবজারভার হ্যাঁ। স্থির হয়, যেমন স্থির একটা খাম্বা, একটা চলন্ত গাড়িকে কি দেখবে, চলন্ত গাড়ি যেই বেগে যাচ্ছে সেই বেগেই দেখবে। তো তখন জি কিন্তু ভাই। আমাদের রিলেটিভ ভেলোসিটির এত কোনো পরিবর্তন আসবে না। পরিবর্তন রিলেটিভ ভেলোসিটি তখন আসবে যখন অবজারভার নিজে মুভ করবে। কথা কি বুঝছো? হ্যাঁ। তাহলে অবজারভার নিজে মুভ করলে কেমন, যেমন ধরো তোমার এই যে লাল গাড়িটা যাচ্ছে, লাল গাড়িটা 25 মিটার পার সেকেন্ডে বাম থেকে ডানের দিকে মুভ করতেছে।
আর টিয়া গাড়িটা কি করতেছে, ডান থেকে বামের দিকে 35 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। সো লাল গাড়ির কাছে তার নিজের মানে 35 মিটার পার সেকেন্ডের বেগটা কেমন মনে হবে? যখন সে যাবে তখন দেখো তো 25 মুভ করতেছে কি এদিক বরাবর না? হ্যাঁ। আর 35 মুভ করতেছে কি বলো দেখি এদিক বরাবর না? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে তো লাল গাড়ির সাপেক্ষে বলে না, এখানে আর কি টিয়া গাড়ির সাপেক্ষে যদিও বর্ণনা করার চেষ্টা করতেছে। আচ্ছা, ধরো টিয়া গাড়ির সাপেক্ষেই তোমার লাল গাড়ির বেগটা আমরা হিসাব করতেছি। তাহলে দেখো তো এক্স অক্ষের সবগুলো বেগকে তুমি এই পাশের যতগুলো বেগ আছে তাকে ধরলা পজিটিভ, ওকে? আর এই পাশের যতগুলো ভেলোসিটি আছে সবগুলোকে ধরলা কি নেগেটিভ। ধরলে কোনো সমস্যা আছে যে ডান পাশের সমস্ত বেগ হচ্ছে পজিটিভ আর বাম পাশের সমস্ত বেগ নেগেটিভ? ক্লিয়ার? হ্যাঁ। মানে যতগুলো ডান পাশ থেকে বাম পাশে যাবে সেগুলো সব মাইনাস, আর বাম পাশ থেকে ডান পাশে যারা যাবে তারা কি হবে, সব পজিটিভ। ক্লিয়ার? এদিকের বেগগুলো হচ্ছে সব পজিটিভ, এদিকের বেগগুলো কি সব নেগেটিভ। তাহলে দেখো তো আমাদের যে যখন আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি বের করব তখন আমরা কি করব? তখন আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যার সাপেক্ষে আমরা নির্ণয় করতেছি যে অবজারভার, সেই অবজারভারের বেগটা মাইনাস করব। ওকে, ঠিক আছে? এইটার কেসের আগে ধরো আমরা দুইটা সিম্পল কেস নিয়ে চিন্তা করি। ধরো একটা বস্তু আছে সে 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? আরেকটা বস্তু আছে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, ঠিক আছে? এখন বলো তো এইটা বি বস্তু, এটা এ বস্তু, তাহলে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ কত? বি বস্তুটা কি দেখবে, এ বস্তুটা আগায় যাচ্ছে না? তো বিভব বেগ কত? বি বস্তুর বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে বি বস্তুটা এ বস্তুকে কত বেগে আগায় যেতে দেখবে? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। কেন? যদি এমন হইতো যে এ বস্তুর বেগও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর বি বস্তুর বেগও হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে উভয় বলো তো স্থির মনে হবে। উভয় মানে একটা সাপেক্ষে আরেকটা স্থির মনে হবে না? হ্যাঁ। তো এটা আমরা আসলে পাচ্ছি কেমনে? এই বিটার বেগটা ধরো আমরা বের করব, বি এর সাপেক্ষে এর বেগ বের করব। তখন আমরা কি করি, এর বেগ বসাই, মাইনাস করি বি এর বেগ, তাহলে বি এর বেগও কত, -5, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমরা মূলত কি করতেছি, বি এর বেগটাকে মাইনাস করতেছি না? হ্যাঁ। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও কি হবে, মনে হবে বি এর সাপেক্ষে এ 5 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাচ্ছে, মনে হবে প্রতি সেকেন্ডে এ কি 5 মিটার আগে আগে যাচ্ছে। তাহলে এটা কিভাবে মনে হয়, 10 বসাই প্লাস -5 করি, কথা কি বুঝছো? ইজিক্যাল টু কত হয়, 5 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন ধরো টিয়া গাড়ির ক্ষেত্রে তুমি বের করতেছো যে টিয়া গাড়ির সাপেক্ষে লাল গাড়ির বেগ কত। তাহলে টিয়া গাড়ির মনে হবে কি লাল গাড়ি বিশাল বেগে একটা অতিক্রম করতেছে, ওই যে ওভারটেক করার সময় আমরা যেরকম দেখি যে বিপরীত গাড়ি, তখন যা ভেলোসিটি তার থেকে বেশি মনে হয় না? হ্যাঁ। তাহলে দেখো আমাদের নিয়মটা কি, প্রথমে 25 বসাবো, 25 কি পজিটিভ, কেননা বাম থেকে ডানে যাচ্ছে। ভুল আছে? এটার কি ভুল আছে কোনো? না। না। এবার দেখো 35 যে এদিকে ছিল তাহলে 35-এ উল্টা করে দিতে হবে না? 35 যেদিকে ছিল রিলেটিভ ভেলোসিটি যদি ধরি, তাহলে এটা অবজারভার মুভ করতেছে, তাহলে এ যদি অবজারভার হয় তাহলে তার বেগটা কি বিপরীত দিকে ধরতে হবে না? কিছুক্ষণ আগে যেরকম আমরা ধরলাম, মাইনাস করলাম না? মাইনাস করা মানে কি বিপরীত দিকে ধরা না? তাহলে মাইনাস যদি করো তাহলে তুমি দেখো, তাহলে এটাকে যদি আবার বিপরীত দিকে করো, মানে প্রথমে তো এটা একটা মাইনাস হইলো, মাইনাস হলো কি দিকের কারণে, যে এই দিক বরাবর যাচ্ছে। আবার এই 35-কে কি করবা, আরেকবার মাইনাস করবা, কেননা এর রিলেটিভ ভেলোসিটি বের করতেছো। তাহলে 25 + 35 কত, 60 মিটার পার সেকেন্ড বেগে হয়ে যাবে না? এটা বুঝো নাই হ্যাঁ। এমন কেউ আসো? এটা বুঝো নাই এমন কেউ আসো? না। আচ্ছা, আই থিঙ্ক বুঝছি সবাই ভাই। বুঝতে পারতেছো। তাইলে মেইন যে ফাংশন সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে অবজারভার যদি মুভ করে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবজারভারের বেগটা কি করতে হবে, নেগেটিভ ধরতে হবে। ক্লিয়ার? এখন আসো আমরা যদি পরবর্তীতে কিছু ম্যাথ দেখি, যেমন লাল গাড়ির সাপেক্ষে টিয়া গাড়ির এই ক্ষেত্রে তোমার লব্ধি বেগটা কত। তাহলে আমাদের কি কি করতে হবে, লাল গাড়ির বেগটাকে মাইনাস ধরতে হবে না? সো ধরো এইখানে পজিশনে যেটা ঘটতেছে
যে এরকম যদি আমরা একটা এক্সিস আঁকাই, তাহলে এটা হচ্ছে টিয়া গাড়ির বেগ, যেটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। আর এই দিক বরাবর আমাদের কি ছিল, লাল গাড়ির বেগ 10-25 মিটার পার সেকেন্ড। কিন্তু লাল গাড়ির বেগটাকে কি আমরা এদিক বরাবর ধরবো নাকি এর মাইনাস দিক বরাবর ধরবো? মাইনাস দি বরাবর। মাইনাস মাইনাস দিক দিক বরাবর। তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে মাইনাস দিক বরাবর যদি হয়, তাহলে এদের দুইজনের যে লব্ধি বেগটা হবে সেটা কি এমন মনে হবে না? হ্যাঁ এবং এটাকে যদি তুমি একটু পিছনের দিকে এক্সটেন্ডও করো, তাহলে দেখতে কেমন মনে হবে, এমন মনে হবে না? কথা কি বুঝছো? সো দেখো, এরা দুইজন যখন আগাবে তখন আসলেই জি। এই লাল গাড়ির সাপেক্ষে টিয়া গাড়ির বেগটা কেমন মনে হবে? মনে হবে যে টিয়া গাড়িটা এইভাবে আগাচ্ছে। কথা কি বুঝছো? মানে দুইজনের মাঝখানে ডিস্টেন্স কি এভাবে এভাবে কমতে থাকবে না? তো তখন আসলে হ্যাঁ আলটিমেটলি মনে হবে কি যে এইভাবে আগাচ্ছে। বুঝছো? ক্লিয়ার? সো এইখানে কি হবে, জাস্ট √25² + 35² হবে। আশা করি বোঝা গেছে। এইবার আসো আমরা নেক্সট একটু ম্যাথে পরিভ্রমণ করি। যেমন ধরো প্লেন বি এর সাপেক্ষে প্লেন এ এর বেগ কত। তো সেই ক্ষেত্রে আমাদের বলছে কি প্লেন বি এর সাপেক্ষে, তাহলে আপেক্ষিক বেগটা কার নির্ণয় করতে হবে, প্লেন বি এর। তো যখন ভেক্টর ইউজ করছে তখন দেখো বি এর বেগটাকে কি করছে, উল্টা দিকে ধরছে। তো আমরা যখনই আপেক্ষিক বেগ নির্ণয় করব তখনই আমরা কি করব, যে অবজারভার সে যদি মুভ করে তাহলে অবজারভারের বেগটাকে নেগেটিভ ধরবো। ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলো ম্যাথ আছে, এগুলো সবই হচ্ছে হোমওয়ার্ক থাকলো। যদি না পারো তাইলে আমি হচ্ছে এই ছোট ছোট ম্যাথগুলো তোমাদের করাই দিব, হ্যাঁ। খুবই সহজ সহজ কিছু ম্যাথ আছে, এগুলো বাসায় বসে বসে একটু করবা। এটাও একটু করার চেষ্টা করবা, এগুলো খুব সহজ। হ্যাঁ, এগুলো সবই একটু মোটামুটি সহজ। তারপরেও না পারলে আমি নেক্সট দিন হচ্ছে তোমাদের একটু করাই দিব। এখন আমরা হচ্ছে মেইন জায়গায় আসবো, যেখান থেকে মোস্টলি সব থেকে বেশি ভাস্ট কোশ্চেন আসে। সো সবাই হচ্ছে একটু মনোযোগ দিবা, প্লাস সবাই একটু রেসপন্স করার চেষ্টা করবা। এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই আসবে। তাহলে দেখো, আমাদের বলছে কি একটা গাড়ি আছে, একটা লোক আছে, সেই লোকটা গাড়ি নিয়ে পূর্ব দিকে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, আর বৃষ্টি উলম্ব বরাবর 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে। লোকটি কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? ঠিক আছে? তাহলে দেখো, এই ক্ষেত্রে আমাদের বৃষ্টিটাকে পর্যবেক্ষণ আসলে করতেছে কে বলো দেখি। আচ্ছা, আমরা মনে হয় আগে চলে আসছি, আমাদের এইখান থেকে শুরু হবে। আচ্ছা, আচ্ছা, প্রথমে এই ব্যাটটা আমরা একটু করি, হ্যাঁ। আমরা ওইটা একটু পরে করি। ধরো একটা লোক আছে, সে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে বৃষ্টি দেখতেছে, লম্বভাবে পড়তেছে। সে পশ্চিম থেকে পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে বাতাস প্রবাহ শুরু হইলো। একজন লোক বাস স্টপে বসে দাঁড়ায় অপেক্ষা করতেছিল। তো ঘটনাটা কি হয়েছে, যে ধরো এরকম একটা, আমরা যদি আঁকাই ফিগার। সো এইটা হচ্ছে সেই বাস স্টপে একজন লোক দাঁড়ায় আছে। ওকে। তাহলে এখন দেখো, বৃষ্টি লম্বভাবে 15 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, তাহলে এইটা হচ্ছে কি বৃষ্টির বেগ, মানে বৃষ্টি পড়তেছে এইভাবে, রাইট? সেটা কত, 15 মিটার পার সেকেন্ড বেগে। আর আমাদের ওই লোকটা দেখতেছে বাতাস প্রবাহ হচ্ছে কি পশ্চিম থেকে পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে ভি রেইন বা বৃষ্টির বেগ আমরা বলতে পারি। আর ধরো ভি এয়ার বা আমাদের বাতাসের বেগ দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এতটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে? না তাহলে বলো দেখি, আমাদের যেই লব্ধি হবে বা আমরা বৃষ্টি যে পড়াটা দেখব, সেই বৃষ্টির পড়াটা কি বাতাসের বেগ আর বৃষ্টির বেগ এই দুইটার লব্ধি অনুসারে দেখতে পারবো না? হ্যাঁ তাহলে এই লব্ধিটা কি হবে বলো দেখি, এই বরাবর ক্রিয়া করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ। এই বরাবর ক্রিয়া করবে না? কারোর কি কোনো কনফিউশন আছে যে ভাই এই বরাবর কেন ক্রিয়া করবে? না ভাই। না। আশা করি কনফিউশন নাই। তো এটাকে যদি আমরা একটু এক্সটেন্ড করি, যে ভাই এই ভেক্টরটাকে আমরা একটু এক্সটেন্ড করলাম, ধরো যে এই বরাবর এক্সটেন্ড করলাম, মানে এটারই বরাবর, তাহলে আমরা বেগটা দেখতে পারবো কেমনে, এমনে। তাহলে ওকে আসলে ছাতাটা ধরতে হবে কি, ছাতাটা ধরতে হবে হচ্ছে উত্তর পশ্চিম দিকে, রাইট? আমরা চলো একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। ধরো বাতাস এই দিক দিয়ে বইতেছে, তাহলে আসলে নর্মালি একটা লোককে কি ছাতা এইভাবে ধরা দরকার না?
মানে বাতাস যেদিক থেকে আসতেছে সেদিকেই তো মানুষ ছাতা ধরে, নাকি উল্টা দিক দিয়ে ছাতা ধরে? মানে ধরো সেদিক দিয়ে। সামনে সামনে বাতাস আসতেছে, তা আমি কি মাথার পিছনে যায় ছাতা ধরবো? তা তো ধরবো না, রাইট? হ্যাঁ হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কমন সেন্সও বলতেছে কি, যে যদি বাতাস এমন যায়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের মানে যেই দিক থেকে বাতাস আসছে সেই দিকেই কোনটা ধরতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভেক্টরকে আমরা এক্সটেন্ড ক্যান করলাম। আমরা যদি ভেক্টরকে এক্সটেন্ড না করতাম, তাহলে আমাদের লব্ধি নির্ণয়টা একটু দেখতে ভিজুয়ালাইজ করতে কষ্ট হইতো। তো আমরা যদি বৃষ্টির বেগটা একটু নিচ দিক বরাবর দিই, তাহলে আমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় যে এদিকে এ আর আছে, এদিকে আর আছে, তো এদিক দিয়ে বৃষ্টি পড়বে। কথা কি বুঝছো? তো এক্সটেন্ড ক্যান করলাম, এক্সটেন্ড কিছুর জন্যই করলাম না, যাতে একটু ভিজুয়ালাইজ করতে আমাদের কি হয়, সহজ হয়। এতটুকু বোঝা গেছে? আই গেস বোঝা গেছে। এবার হচ্ছে জি আমাদের ভাইয়া। কত কোণে ছাতা ধরতে হবে। তো ছাতাটা আসলে মেইনলি ধরে হচ্ছে উলম্বের সাথে। কার সাথে ধরে? উলম্বের সাথে। তো আমাদের থেটাটা বের করতে হবে না? তাহলে থেটাটা দেখো, যে এই বরাবর আমাদের কি আছে, ভি আর, যেটাকে আমরা এখানে শিফট করে কত লিখতে পারি, 10। আর এই বরাবর আমাদের কি আছে, তোমার হচ্ছে এটাকে শিফট করে এখানে লিখতে পারি কত, 15। তো আমাদের এই থেটার সাথে লম্ব কোণটা 10 না? তাহলে আমাদের কোণটা কত হবে, tan ইনভার্স অফ 10/15। কথা কি বুঝছো? এই কথা কি বোঝা গেছে? জি ভাইয়া জি। তো আমাদের জি এখানে ভাই আসলে বোঝা গেছে। মেইনলি কি হয়েছে, মেইনলি আসলে ধরা হয়েছে হচ্ছে টেন ইনভার্স অফ, টেনটা আসলে কার বেগ বলো দেখি, বাতাসের বেগ। তো বাতাসের বেগ ভার্সেস বৃষ্টির বেগ। ওকে, এই পারা যাবে? এটার মান কত হয়, থেটার মান কত হয়? 33.69 ডিগ্রি। কত, 30.39? 33.69 ডিগ্রি। 33.59 69। ডিগ্রি, তাই তো? 59। আচ্ছা সরি, ফাইভ, 69 ভাই, 69 69। আচ্ছা 6, 9, 6, 8 একই, 6, 9 ডিগ্রি। ওকে। আচ্ছা, এখন আসো যে আমাদের নেক্সট আমরা আসি। এখন আমাদের কি ঘটছে, আমাদের এখন বাতাস নাই, আমাদের এখন কি আসছে, আমাদের এখন গাড়ি আছে। ভাই আগের স্লাইডে একটা কোশ্চেন ছিল না? হ্যাঁ বলো। আগের আগে স্লাইডে একটা কোশ্চেন তো বাকি পড়ে গেল। একটাই তো কোশ্চেন ছিল, এটাই তো কোশ্চেন ছিল। ভাই ওই যে কোনো বাস না পেয়ে সে পশ্চিম থেকে এদিক দৌড়ানো শুরু করলো। আচ্ছা, ওইটা পরের অংশের জন্য, ঘ নাম্বার অংশের জন্য, বুঝছো? এখনো ও দৌড়ানো আচ্ছা তো আচ্ছা। শুরু করিনি। আচ্ছা এখন আসো, হ্যাঁ। এবার একটা কি হয়েছে, একটা গাড়ি যাচ্ছে, গাড়ি কি করতেছে, পূর্ব দিকে যাচ্ছে। তাহলে এই দিক বরাবর আমি যদি আঁকাই, তাহলে এটা কি ভি কার, সেটা কত, 8 মিটার পার সেকেন্ড, রাইট? আর বৃষ্টি পড়তেছে কি 5 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে রবরিটা কত হবে বলো দেখি, এই বরাবর না? জি। এই বরাবর না? হ্যাঁ। কিন্তু এই বরাবর হবে না, বুঝছো? এই বরাবর হবে না। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে না, রাইট? প্রশ্নটা কি, জি কেন ভাইয়া। হবে না? এখন তুমি চিন্তা করো, একটু কমন সেন্স লাগাও। আগে আমরা কমন সেন্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, তারপর আমরা ম্যাথমেটিক্যালি বলবো। একটা গাড়ি এরকম করে আগাচ্ছে, ঠিক আছে, আর বৃষ্টি পড়তেছে। তুমি কি কখনো দেখিছো যে গাড়ির পিছন দিক ভিজছে? গাড়ি এদিকে যাচ্ছে আর গাড়ির পিছন দিকে ভিজছে, এমন কি আসলে হয়? নাকি সামনে না থেকে না, না। বৃষ্টির ছিটা আসে? বা রিক্সা জি চলার সময় আমাকে। কি সামনে থেকে বৃষ্টির ছিটা আসে না? হ্যাঁ। হুম। তো এই এই দিক বরাবর যদি আমি লোভ দিই, তার মানে কি গাড়ির পিছন থেকে বৃষ্টি পড়তেছে, সেটা কি আসলে সম্ভব? না ভাইয়া, উপরে সম্ভব না। হবে। এখন প্রথম দেখো, কোয়াড্রেন্টে। এর আগের বার অবজারভার কে ছিল, যে ছাতা ধরেছিল? বৃষ্টিটা তো সে দেখতেছে, রাইট? জি ভাইয়া। অবজারভার কি নড়াচড়া করছিল? না। সে বাস না। স্টপে দাঁড়ায় ছিল, সে কিন্তু নড়াচড়া করে নাই। তো সে যদি নড়াচড়া না করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার আপেক্ষিক বেগের রিলেটিভ ভেলোসিটির কোনো কনসেপ্ট আসে নাই, জাস্ট দুইটা লব্ধি আমরা বের করছি। কিন্তু যেই মোমেন্টে কারটা নড়া শুরু করছে, কারটা পূর্ব দিকে যাওয়া শুরু করছে, সেই মোমেন্টে কিন্তু কি হয়েছে বলো দেখি, সেই মোমেন্টে কিন্তু আমাদের কারের জন্য, যে কারের ভেতরে ছিল সেই তো বৃষ্টিটা দেখতেছে, তখন কি আমাদের রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আসতেছে কি আসতেছে না? আসতেছে ভাই।
অবশ্যই আসতেছে, তাই কেননা এখন অবজারভার মুভ করতেছে না। জি। তাহলে হ্যাঁ, অবশ্যই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে কখন তুমি রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আনবা, কখন আনবা না। তাহলে কখন আনবা? যখন অবজারভার মুভ করবে। ক্লিয়ার? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে আমাদের দেখো, যদি অবজারভার মুভ করে তার মানে আমাদের বেগটা কি হবে? মাইনাস ভিসি আর ভিআর এর সাথে তৈরি হবে লব্ধিটা। তাহলে লব্ধিটার দিকটা কোন দিকে হবে? এই বরাবর না? এই বরাবর না? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের থেটা। অথবা আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের থেটা। তাহলে এটা যদি থেটা হয় আর এটা যদি আমাদের এরকম যদি অভিলম্ব হয়, তো দেখো তো এটা কি ভিআর আর এটা কি ভিসি। তাহলে আমাদের কোনটা কত হবে? ট্যান ইনভার্স অফ কি হবে? ভিআর ভাগ ভিসি না? এই সরি, আমরা এটা কেন করতেছি? এটা তো থেটা না। সরি 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 সরি, এটা কেন করতেছি? অবিলম্বের সাথে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থেটা তো এইট এটা। বাই ফাইভ হবে, tan ইনভার্স 8/5। থেটা থেটা থেটা, এটা থেটা। হ্যাঁ, তাহলে কি হবে এখানে আমাদের? সরি সরি, এটা ভি কার ভাগ ভি রেইন হবে, রাইট? তাহলে থেটা হইলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থেটা। তো আমরা এখানেই যদি আঁকাই, এটা হচ্ছে আমাদের ভিসি ছিল, এটা হচ্ছে আমাদের ভিআর ছিল। তো আমাদের থেটা ট্যান ইনভার্স কি হবে? ভিসি ভাগ ভিআর হবে না? এটা ইজিক্যাল টু, ঠিক আছে এবার? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমাদের এখানে কত হবে? ট্যান ইনভার্স অফ 1.6। মানে 8 ভাগ আমাদের কত হবে? 5। তো 1.6 কত আসতেছে মান? ট্যান ইনভার্স অফ সাতান্ন এটা দশমিক নয় নয় ডিগ্রি কত? 57.99। 57.99 ডিগ্রি। আচ্ছা, তাহলে এইখানে আমাদের কি আসতেছে? রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আসতেছে। একটা জিনিস বোঝার চেষ্টা করো এখানে, যে আমাদের যে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট আসলো সেখানেও কিন্তু এই কোণে এই এই সূত্রের কি কোনো চেঞ্জ আসতেছে? দেখো তো, আগেও কি বাতাসের বেগ ছিল, সেখানে এখন কি হয়েছে? লোকের বেগ আসছে। কিন্তু আমাদের যে জি। ভি আর ছিল সেটার মানে কি কোনো পরিবর্তন? ভি আর ও তখনও নিচে না ছিল, ভাই। এখানেও নিচে ছিল। কিন্তু দেখো, দিকটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। তুমি যদি ওইভাবে চিন্তা করতা, তাহলে সেটা কি হইতো? এখন আসতেছে হচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর, আর তখন আসছিল কি উত্তর পশ্চিম দিক বরাবর। সো ডিরেকশন কিন্তু আলটিমেটলি টোটালি চেঞ্জ। এটা এখানে তুমি যখন লিখবা তখন কি লিখবা? উত্তর পূর্ব দিক বরাবর না? উত্তর পূর্ব দিক জি ভাইয়া। বরাবর, উত্তর দিকের সাথে বা পূর্ব দিকের সাথে, পূর্ব দিকে যা থেকে আসতেছে উলম্বের সাথে এত ডিগ্রি কোণে। কথা কি বুঝতে পারছো? এ বোঝা কি গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন দেখো তারপরে আমাদের কি ঘটছে। পরে হচ্ছে ওই জায়গাটার ঘ নাম্বার, যে এখন বাতাসও আছে, মানে বাতাসও যাচ্ছে, লম্বভাবে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি আছে, বাতাসও আছে, আবার লোকটাও দৌড়ানো শুরু করছে। তার মানে কি এখানে অবজারভারও মুভ করতেছে না? এই অবজারভারও মুভ করতেছে না? আমাকে কি শোনা যাচ্ছে না? আমি কি জি জিজ্ঞেস ভাই, করলাম? শোনা যাচ্ছে। জি যে ভাইয়া। অবজারভারও মুভ করতেছে, তাহলে অবজারভারও যদি মুভ করে, তাহলে এখানে মোট ব্রেক কয়টা হবে? তিনটা না? তা তিনটা যদি হয়, আসো আমরা একটু বসাই প্লট করি। একটা বেগ কি হবে? একটা বেগ হচ্ছে বৃষ্টি পড়তেছে, সেটা কত? 15 মিটার পার সেকেন্ড বেগে, রাইট? লম্ব বরাবর। লম্ব বরাবর। একটা আসছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সেটা কি যাচ্ছে? বাতাস। আচ্ছা, আমরা একটা একটা করে এগুলোর ইয়েও দিয়ে নামও দিই, কেন আমাদের ডাকতে সুবিধা হয়। একটা আছে হচ্ছে বাতাস ভি এয়ার, সেটা কত? 10 মিটার পার সেকেন্ড বেগে। আবার সেম দিকে আমাদের কি হচ্ছে? পশ্চিম থেকে পূর্ব দিকেই লোকটা দৌড়ানো শুরু করলো, তাহলে সেটা হচ্ছে কত? ভি লোক, লোকের ইংরেজি কি? ম্যান। সেটা ধরলাম কত? VM। সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এখন এদের মধ্যে কোনটাকে মাইনাস ধরবা, নাকি ভাই কোনোটাকেই VM। মাইনাস ধরবা না? আচ্ছা, একজন বলছে ভিএম, বাকিরা? আচ্ছা, তোমরা 5 জনই আছো তো এখন।
তো 5 জনই একটু রেসপন্স করার চেষ্টা করো, ঠিক আছে? তা কি হবে বলো দেখি। ভাই ভিএম মনে হচ্ছে মাইনাস হবে। ভিএমটা মাইনাস হবে তাই তো, নাকি ভিএটা মাইনাস হবে? ভাই লোকের লোকের বেগটা। লোকের বেগটা মাইনাস হবে, কেননা লোক মুভ করতেছে, লোক বৃষ্টিটাকে দেখতেছে। সো ভিএমটা কি হবে, উল্টা দিকে নিতে হবে না? তাহলে আমাদের যে লব্ধিটা হবে সেই লব্ধিটা কার কার সাথে হবে? ভি এর সাথে, ভিএম এ ভি এম মাইনাসের সাথে, আর কি ভিআর এর সাথে। এই তিনটার লব্ধি হবে না? এই তিনটার যদি লব্ধি হয়, এই বরাবর যদি 5 মিটার পার সেকেন্ড হয়, আলটিমেটলি এই ভিএ আর ভিএম মিলে এই দিক বরাবর আমরা একটা লব্ধি পাবো না 5 মিটার পার সেকেন্ড, মানে 10 - 5। জি ভাই। তাহলে আমাদের আলটিমেট লব্ধিটা হবে কি এইভাবে না? রাইট? জি ভাই। তাহলে এইটা হবে হচ্ছে আমাদের লব্ধির মানটা, আর এর ভ্যালুটা। আর এর ভ্যালুটা আসলে কত হবে? আর এর ভ্যালুটা হবে হচ্ছে √অফ। ভাই আবার একটু বলবেন? দেখো, এই যে এই বরাবর আছে কত, -5, মানে 5, আর এই বরাবর আছে কত, 10। So আমাদের লব্ধি যেটা হবে, এই ভিএমটাকে তুমি ক্যান্সেলও করে দিতে জি। পারো, রিমুভও করে দিতে পারো, যেন তোমার কনফিউশন না লাগে। তাহলে এখানে আছে 5 আর এখানে আছে 10, তাহলে আলটিমেটলি এই দিক বরাবর 5 মিটার পার সেকেন্ড একটা লব্ধি পাবা না, এই এক্স অক্ষ জি ভাই। বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর হ্যাঁ তুমি তবে 5 পাইলা, আর রেইনের মান হচ্ছে এত। তাহলে √অফ 15 স্কোয়ার। কথা কি বুঝছো? আর তুমি কোনটা নির্ণয় করতেছো, কি এটার সাথে না, থেটা? বা এটাকে যদি এক্সটেন্ড করতা তাহলে এই বরাবর থেটা পাইতা। সো সেই থেটা সমান সমান কি হবে? থেটা সমান সমান, এটা যদি ভূমি হয় তাহলে লম্ব কোনটা, 15। সো থেটা ইজিক্যাল টু হবে হচ্ছে তোমার tan ইনভার্স অফ কত, 5/15। ক্লিয়ার? এই পারা যাবে? জি ভাইয়া। আশা করি পারবো। তো এই 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 টাইপের ম্যাথটা মোটামুটি বোর্ড পরীক্ষায় কমপক্ষে 10টা সৃজনশীলে আছে। 100টা সৃজনশীল তুমি যদি দেখো, তার মধ্যে 10% সৃজনশীলে এই জাতীয় ম্যাথ দিবে, ঠিক আছে? আচ্ছা, আসো আমরা এখন নেক্সট ম্যাথে আমরা তাইলে মুভ করি। আহ নেক্সট ম্যাথে আমাদের কি বলছে? আমাদের বলছে একটা গাড়ি আছে, সেই গাড়িটা 30 ডিগ্রি কোণ করে আমাদের মুভ করতেছে। আচ্ছা, আমরা আরেকটু এটা কমন সেন্সের কথা বলি, যে এইখানেও কমন সেন্স ইউজ করতে পারো। যে দেখো, বাতাস সবসময় কি করে? বাতাস এই ক্ষেত্রে প্রবাহ হচ্ছে এই দিক বরাবর। সো পেছন দিক থেকে আসলে ভেজানোর ট্রাই করবে। আবার কার যাচ্ছিল বা লোকটা যাচ্ছিল এই বরাবর, সেই লোকটার বেগটা আসলে কি করে? এই সামনে থেকে ভেজানোর ট্রাই করে না? ওই যে রিক্সার ক্ষেত্রে আমরা দেখলাম, যে রিক্সা যেদিকে মুভ করে সেদিক থেকেই ছাড়টা আসে, তাই না? আলটিমেটলি লোকটা যেই বেগে যাচ্ছে তার থেকে কি বাতাসের বেগটা বেশি না? তাহলে জিতবে কে? জিতবে বাতাসের বেগ। তো এই কারণেই দেখো লোকটিটা আসছে কি পেছন থেকে। কথা কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, নেক্সট আসো কি বলছে দেখো। একটা লোক আছে, সে গাড়ি নিয়ে পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর বরাবর 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এবার দেখো তলটাই কি হয়েছে বলো দেখি, তলটাই কিন্তু তোমার চেঞ্জ হয়ে গেছে। সো এমন ধরো আছে, সে কি করছে, পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে। তাহলে এমন একটা সে কোণ করে যাচ্ছে, ঠিক আছে? জি তাহলে ভাই। কোণ করে কি করতেছে, উত্তর দিক বরাবর যাচ্ছে। তাহলে এইটার বেগটা আসলে কোন দিকে, এই দিকে না? 8 মিটার পার সেকেন্ড বেগে। এটা 30 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, বাতাস কি করতেছে, এটা হচ্ছে ভি ম্যানের। আর কি হচ্ছে, বাতাস পূর্ব দিকে 4 মিটার পার সেকেন্ড বেগে বইছে। সেই এক্স অক্ষ বরাবর 4 মিটার পার সেকেন্ড। 4 মিটার পার সেকেন্ড, সাবাস। আর বৃষ্টি উলম্ব বরাবর, তাহলে ওয়াই অক্ষের এদিক বরাবর কি 5 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছে, রাইট? তাহলে আমাদের এখন দেখতে হবে যে লোকটা কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এখন বলো তো, এখানে কি রিলেটিভ ভেলোসিটির কোনো কনসেপ্ট আসবে? আসবে কেন আসবে? ভাই, কারণ ভাই অবজারভার গতিশীল। অবজারভার গতিশীল, তাহলে অবজারভারকে আমাকে নিতে হবে কিভাবে? এভাবে এক্সটেন্ড করতে হবে না? হ্যাঁ। এটা কত, 210 ডিগ্রি কোণ হবে না? এমন হবে না?
তাহলে অবজারভার যদি এদিকে মুভ করে তো এটাও কত 30 ডিগ্রি হবে না? এবং আমার এই বরাবর কি হবে, মাইনাস ভিএম পাবো না? রাইট? এই এতটুকু কি বোঝা গেছে? কি ভাই? তাহলে জি এতটুকু ভাই। যদি বোঝা যায় তাহলে আমাদের লব্ধিটা এটা আমরা মুছে দিই যেন কনফিউশন না হয়। আমরা এতটুকু মুছে দিই, ঠিক আছে? তাহলে আমাদের এখন লব্ধি হবে কি এই তিনটার সাথে? তাহলে এই তিনটার যে লব্ধি হবে সেটা কি আমরা ইন জেনারেল বের করতে পারবো? অবশ্যই পারবো। এক্স অক্ষ বরাবর মোট লব্ধি কত হবে? এক্স অক্ষের ধরো সবগুলো আমরা পজিটিভ দিক বরাবর আমরা লব্ধি নির্ণয় করছি। তাহলে আমাদের আর এক্স সমান সমান কত হবে এক্স অক্ষের কম্পোনেন্ট গুলো? এক্স অক্ষের কম্পোনেন্ট কত? একটা হচ্ছে 4, আর একটা কি মাইনাস উল্টা দিকে যেহেতু, সো 8 cos 30 ডিগ্রি। বুঝছো? সমান সমান কত হয়, মান কত আসে এক্স অক্ষ বরাবর? পরমাণু ষোলোর কত আসে? নেগেটিভ একটা মান আসে। নেগেটিভ কত আসে? -2.92। -2.12। 92 ভাই। 92 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আসলো। আর আর ওয়াই এর ভ্যালু কত আসবে? আর ওয়াই কত? আর ওয়াই হচ্ছে তোমার অলরেডি 5 মিটার পার সেকেন্ড, সেটাও নেগেটিভ দিকে। আর আরেকটা আমাদের কত আছে 8 মিটার পার সেকেন্ড, সেটারও কি নেগেটিভ দিক বরাবর হবে না উপাংশ? -n sin 30। তাহলে -8 sin 30। তাহলে এটার মান কত আসে? না, -9। মাইনাস ভাইয়া নাইন বুঝে নাই তো। কোনটা বুঝো নাই? ভাইয়া আর এক্সটা। আর এক্সটা আমরা ধরলাম যে আমরা এক্স অক্ষ বরাবর সব পজিটিভ মান নিচ্ছি, মানে এক্স অক্ষের এই দিক বরাবর সব পজিটিভ মান, ওয়াই অক্ষের এই দিক বরাবর পজিটিভ মান, ওই যে যেটা আমরা ধরে থাকি আর কি। এক্স অক্ষের পজিটিভ, ওয়াই অক্ষের পজিটিভ। তো এক্স অক্ষের পজিটিভ দিক বরাবর কি আছে বেগ 4 মিটার পার সেকেন্ড, আর নেগেটিভ দিক বরাবর কি আছে 8 cos 30 না? এই যে এটার উপাংশ, 8-এর উপাংশ এই বরাবর 8 cos 30 না? সেটা কি নেগেটিভ দিক বরাবর না এক্স অক্ষের কম্পোনেন্ট, হ্যাঁ। তাহমিদ? তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে কি হবে, এইটা মাইনাস হবে। তো এই দুইটার যোগফলই তো আছে এক্স অক্ষ বরাবর। আর কি 5 মিটার পার সেকেন্ড বা 8-এর সাইন উপাংশ কি ওখানে কোনো এক্স বরাবর কোনো ভূমিকা রাখবে? বোঝা যায়নি না। তাহমিদ? ভূমিকা রাখবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটার জাস্ট আমরা যোগ করছি, ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আসো ওয়াই অক্ষ বরাবরও সেম, যে ওয়াই অক্ষ বরাবর -5 ছিল, আর -8 sin 30 দুইটাই কি ওয়াই অক্ষের নিচ বরাবর কাজ করতেছে। সো তাহলে বলো দেখি এই কম্পোনেন্ট দুইটা দিয়ে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের এই লব্ধিটা আসলে কি কাজ করতেছে, থার্ড কোঅর্ডিনেটে না? এটা কি থার্ড কোঅর্ডিনেটে না? আর আমরা আসলে মূলত ছাতাটা তাইলে ধরতে হ্যাঁ হবে হ্যাঁ। কি এইভাবে না? মানে থার্ড কোঅর্ডিনেট মানে কি এখান থেকে এই বরাবর, তার মানেটা কি এক্সটেন্ড যদি তুমি করো তাহলে এই বরাবর এভাবে কোণ ধরতে হবে না? ছাতাটা ধরতে হবে না এভাবে? বা বৃষ্টি পড়াটা এভাবে দেখতে পারবে না? বুঝছো? হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা তৈরি হবে কোথায়? ধরো এইটা হচ্ছে আমরা একটা আর লব্ধি দিলাম, যে এই বরাবর ধরো আর লব্ধি হইলো। তো এটা হচ্ছে আমাদের কি থেটা। তাহলে আমাদের লব্ধির মানটা কি হয় সবসময়, যেহেতু এখানে আর ওয়াই এর সাথে কোণ তৈরি হচ্ছে, কোনটা তৈরি হচ্ছে কি আর ওয়াই এর সাথে না? তাহলে আমাদের লব্ধিটা হবে কত? লব্ধিটা হবে হচ্ছে ট্যান ইনভার্স, হয়ে গেল ট্যান ইনভার্স। এখানে লম্বটাকে, যেহেতু কোনটা তৈরি হচ্ছে এই যে 5-এর সাথে বা ওয়াই অক্ষের সাথে, তাহলে আমাদের লম্ব হয়ে যাবে কি এক্স অক্ষ। তার মানে ট্যান ইনভার্স অফ আর এক্স ভাগ আর ওয়াই। তাহলে কত আসে? এই কত আসে এটার মান? প্রায় 17.97 ডিগ্রি। 17.97 ডিগ্রি। বোঝা কি গেছে? কারোর কি কোনো কনফিউশন আছে?
না ভাই। না ভাই। তাহলে এইটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ ছিল, এটা কিন্তু মাঝে মাঝে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি ম্যাথ দেখি আপেক্ষিক বেগের, আর তো মনে হয় বেশি ম্যাথ নাই, আরেকটা মনে হয় খুব জটিল ম্যাথ আছে। আচ্ছা, জটিল এই ম্যাথটা মেবি দিয়েছিল হচ্ছে নটরডেমে, নটরডেমের কুইজে। তো এটা কি আমি করাই দিব না তোমরা একটু ট্রাই করবা বাসায়? ভাই এটা ট্রাই করি বাসায়। এটা তোমরা হচ্ছে ট্রাই করো, যদি না হয় তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট দিন এটা শিখাই দিব, ওকে। এটা একটু বাসায় ট্রাই করো, এটা একটুখানি কঠিন আছে। এটা একটু কঠিন আছে কেন, এটা এনডিসি 25-এর কোশ্চেন ছিল যত সম্ভব, আমার যতদূর মনে পড়ে 24 বা 25 যে কোনো একটা কোশ্চেন ছিল ওদের সেমিস্টার ফাইনালের। তো এটা হচ্ছে একটু কঠিন কেন, এর কারণ হচ্ছে সাইকেলটা তো 37 ডিগ্রি কোণে উঠতেছেই। তো সেইটার একটা রিলেটিভ ভেলোসিটি, আমি কি একটু চিত্র আঁকায় দিব? আমি মনে হয় একটু চিত্র আঁকায় দিলে তোমার জন্য একটু সহজ হবে আর কি। পারলে এমনি পারবা, চিত্রটা হচ্ছে এখানকার ক্রুশিয়াল, মানে এই পার্টের মেন জায়গায় হচ্ছে ক্রুশিয়াল জায়গাটাই হচ্ছে যে তুমি চিত্রটা কেমনে আঁকাচ্ছ। তো দুইটা এক্সিস আগে দিয়ে নাও। তো সাইকেলটা আগাচ্ছে কি 37 ডিগ্রি কোণে, রাইট? 37 ডিগ্রি কোণ। এটাকে আমরা একটু শিফট করি, শিফট করে এই বরাবর ধরো আমরা একটু এক্সটেন্ড করি। 37 ডিগ্রি কোণ। আচ্ছা, তাহলে দেখো 37 ডিগ্রি কোণে যদি এটা চলে, তাহলে অবশ্যই তার বেগটাকে কি আমরা মাইনাস কোণে নিব না? মানে এইদিকে 37 ডিগ্রি কোণে চলতেছে, তো আমরা কি নিব, যে এই বরাবর সে হচ্ছে 37 ডিগ্রি কোণে যাচ্ছে। এটা হচ্ছে 37 ডিগ্রি ছিল, সো এটা হচ্ছে 37 ডিগ্রি হবে, এবং সে যাচ্ছে কত 100 সামথিং একটা গতিতে, রাইট? ঠিক আছে, এটা কি বোঝা গেছে এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এটা একটা তুমি বেগ নিলা, আরেকটা দেখো, বৃষ্টি কি এবার উলম্ব বরাবর পড়তেছে? না। বৃষ্টি কিন্তু উলম্ব বরাবর পড়তেছে না। তাহলে এখানে নিশ্চয় একটা ভেজাল। এই কথা কি ঠিক নাকি বেঠিক? ভেজাল না? ঠিক ভাই। তাহলে ভেজাল যদি ঠিক। হয়, তাহলে এই যে যে 53 ডিগ্রিটা তৈরি হইলো, এই 53 ডিগ্রিটা কি এমনে তৈরি হয়েছে না? এই বরাবর এইভাবে তৈরি হয়েছে না 53 ডিগ্রি? দেখো তো এখানে কি বৃষ্টির বেগ কত জানো? 50 কিলোমিটার পার আওয়ার। আমি তো অঙ্ক করে দিলাম, তা করে দিলাম, এটা কত 53 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে তুমি কি বুঝতে পারতেছো যে আমাদের লব্ধি যেই দুইটার হবে সেই দুইটা কি, একটা এইটা আর একটা এইটা, মানে একটা ভি মাইনাস ভিএম আর একটা কি ভিআর এর। এই বুঝা কি গেছে? এবং লব্ধিটা কি হবে এই দুইজনের মাঝখান বরাবর না? জি ভাই। হ্যাঁ। এমন না? এটা কি হবে লব্ধি? এই এই লব্ধি কেমনে লিখবো, লিখলাম ধরো বড় হাতের আ, এরকম, ঠিক আছে। তাহলে এই বরাবর কি হবে লব্ধি, তাহলে এখন কি বের করতে পারবা লব্ধি কত, বা লব্ধির কোণ কত, পারবা? না জি আমাকে ভাই। বাকিটুক করে দিব? লব্ধি কি এখন সামান্তরিক সূত্র দিলেই হবে না? হ্যাঁ, এখানে 53 আর 37 যোগ করলে তো 90 হয়ে যায়। এখানে 53 আর 37 যোগ করলে কি 90 হয়ে যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমরা তাহলে কোন একটু মনে হয় ভুল ধরছি, ঠিক আছে। আমাদের মনে হয় একটু কোন দাঁড়াও, এখানে কোন ধরা জি ভুল ভাইয়া। আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা যদি 37 হয়, তাহলে আমাদের কোনটা আসলে কার সাথে, কোনটা হচ্ছিল কোথায়, ইলেকট্রিক বাইসাইকেল আনত দল বরাবর উপরের দিকে উঠতেছে, তো এটাই 37 ছিল। তো আমরা যখন এক্সটেন্ড করব, এই কোণটা কত হবে 37 হবে, তাই না? আর আমাদের এইটা যদি উলম্ব হয়, তাহলে সরি, আমাদের কোনটা এটা 53 না, 53 হবে কোনটা, এই কোনটা না, Sorry, এই কোনটা 53 না। আমাদের যেটা উলম্বের সাথে যদি 53 ডিগ্রিতে পড়ে, মানে এর সাথে যদি 53 ডিগ্রিতে পড়ে, ধরো উলম্বের তলটা আমরা দিই হচ্ছে এই বরাবর, এটা যদি 53 ডিগ্রিতে পড়ে, তাহলে এই কোণটা যে এক্সটেন্ড হয়েছে এইটা যদি 53 হয়, তাহলে 53 ডিগ্রি আসলে কোনটা হবে, এটা না? এই কোণটা না 53 ডিগ্রি?
না ভাই, আগেরটা তো ঠিক ছিল তাইলে। কিভাবে ঠিক ছিল আগেরটা? এটা যদি 53 ডিগ্রি হয় তাহলে এটা 53 ডিগ্রি না? বোঝা যাচ্ছে না কোনটা 53 ডিগ্রি। এইটা ধরো আছে, এই বরাবর ধরো একটা কোণ আছে, আর এই বরাবর সেটার এক্সটেন্ডেড ভার্সন আছে, ঠিক আছে? তো এই কোণটা যদি 53 হয় তাহলে এই কোণটা কি 53 ডিগ্রি না? মানে বিপরীতটা না? বুঝছো কি এবার? নাকি তাও কনফিউশন লাগছে? আসলে না আমার ভাই, চিট, এটা তো আমার চিত্র আঁকানোর জন্য একটু কনফিউশন লাগার কথা। ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে। তা আমাদের কোনটা পড়তেছে কি এইভাবে না? এইভাবে না? এভাবে তো দৃষ্টিটা কি এভাবে পড়তেছে না? আচ্ছা এরকম আছে তাই না? আচ্ছা, বৃষ্টিটা ধরো আমরা হ্যাঁ আরেকটু যদি একটু আঁকাই, যখন আমাদের বলছে যে আচ্ছা আমরা একটু ধীরে ধীরেই আঁকাই, সমস্যা নাই। আমাদের বলছে যে এইটা 53, তাই তো? এটা 53, ওকে। তাহলে এইটা কত? 47, ঠিক আছে? হ্যাঁ। এইটা 47 হলে এইটা কত? 47, ঠিক আছে? তাহলে এইটা কত? 53। এবার ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আপনার আগের চিত্রে মানে 53টা আমি 47-এর জায়গায় দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন আসো, এখানে আরেকটা কোণ বলছে কি আনত তল, তাহলে আনত তল ধরো হচ্ছে তোমার এই বরাবর ধরো আমাদের আনত তল আছে। তাহলে আনত তল যদি হয় তাহলে এইটা হচ্ছে কত? 37 ডিগ্রি, রাইট? তাহলে এইটা যদি 37 ডিগ্রি হয় তাহলে এইটা কত? 37 ডিগ্রি, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই কোণটা কত? 16 ডিগ্রি। 16 ডিগ্রি। এবার বুঝা গেছে? এবার কি পারা যাবে? জি ভাই, যাবে। তাহলে একটা আছে হচ্ছে তোমার 53 ডিগ্রিতে বেগ করতেছিল, সো আমাদের 53 কোনটা? এটা, এটার মান ছিল হচ্ছে 50, তাই না? আর এটার মান ছিল হচ্ছে 100। তাহলে এখন আমাদের কি হবে? √50 স্কয়ার প্লাস √50 প্লাস x² প্লাস 2, 50 গুণ 100 গুণ ওইটা cos 6। 100 গুণ cos 16 ডিগ্রি, ঠিক আছে? আর যখন তোমরা হচ্ছে কোনটা নির্ণয় করবা, তাহলে কোনটা কেমনে নির্ণয় করবা? কোনটার ক্ষেত্রে কিন্তু যদি তুমি হচ্ছে 50-এর সাথে এই কোণটা নির্ণয় করো, মানে লব্ধির একটা কোণ নির্ণয় করো, তাহলে সেটা কি করতে হবে? যোগ করে দিতে হবে, যে উলম্বের সাথে এত কোণে ধরতে হবে। বুঝছো? এই কথা বোঝা গেছে? মানে আগে থেকেই তো এখানে 47 হয়ে আছে, তাই না? তো উলম্বের সাথে কোণ হ্যাঁ, কত হবে? কিভাবে কোনটা? আমি বললাম যে ধরো এখান থেকে তোমার একটা লব্ধি বেরোইলো, তো লব্ধিটা কি এই মাঝ বরাবর কাজ করবে এরকম ভাবে। তো তুমি কোনটা নির্ণয় করবা কার সাথে? ধরো হ্যাঁ। এটার সাথে, মানে 50-এর সাথে কোনটা নির্ণয় করবা? 50 উপাংশের সাথে, মানে সরি 50 বেগের সাথে। তাহলে থেটা কোনটা? এটা না? তাহলে উলম্বের সাথে কোনটা কত হবে? থেটা প্লাস 47। হ্যাঁ। এবার কি বুঝতে পারছো? জি ভাইয়া। এতটুকুই আর কি বললাম, যে থেটাটা আগে বের করে নিবা ট্যান ইনভার্স দিয়ে, ওই যে তোমার কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা দিয়ে, তারপর তুমি সেখান থেকে 47 আবার তো যোগ এক্ষেত্রে করে দিবা। উপরে 50 সাইন আলফা হবে না? তুমি তো কোণ বের করতেছো 50-র সাথে, তুমি ও 50-র সাথে কোণ বের করতেছো না? হিসাব করে ও, দেখবা যে তাহলে কোনটার 100 সাথে হবে, কোন। তাহলে 100 সাইন আলফা। আচ্ছা, হিসাব করে দেখবা যে কোনটা হয় না হয়। আচ্ছা, আজকে এমনি হচ্ছে আমি হচ্ছে জার্নি করে আসছি, তো আমার মাথা টোটালি কাজ করতেছে না, বুঝছো? আমি খুব কষ্ট করে আজকে ক্লাস নিলাম। মানে আমি সারাদিন জার্নি করে তারপরে যে সারাদিন নাহিদদের সাথে, তারপর তন্ময় ভাইদের সাথে ছিলাম, তো অনেক বক বক করছি, অনেক কথাবার্তা বলছি, যার কারণে পুরা মাথা হ্যাং ছিল। বাট যেহেতু ক্লাস মিস দেওয়া যাবে না, আর তোমরা অলরেডি অনেক পিছিয়ে আছো, তো এই যে 5 জন 6 জন যাই হোক না কেন, আমি হচ্ছে ক্লাস কন্টিনিউ করবোই, ঠিক আছে? সেটা যদি ক্লাসে একজনও থাকে তাও রেকর্ডেড ক্লাস করার জন্য আমি কন্টিনিউ করব। আজকে আমরা হচ্ছে এই পর্যন্তই রাখি। আর তোমরা হচ্ছে একটু এইচডাব্লিউ গুলো করবা। আমি আজকে বেশিরভাগ ম্যাথ এইচডাব্লিউ দিয়ে দিছি, তাও 5-6টা ম্যাথ।
এইটার কারণ হচ্ছে যে তার মধ্যে কিছু কিছু তোমরা পারবা না বা ভুল সলিউশন বের করবা, এটা খুবই স্বাভাবিক। তো যার কারণটা হচ্ছে যে আজকে আমি হচ্ছে একটু রেস্ট নিয়ে বরং তোমাদের ক্লাসটা নিতে চাচ্ছিলাম। বাট আই থিঙ্ক তোমাদের কি আপেক্ষিক বেগ এবং তোমার বৃষ্টির ম্যাথ বা লব্ধি নিয়ে কি আর কোনো কনফিউশন আছে, বা অনেকটা ক্লিয়ার হয়েছে না কনসেপ্ট? যারা আছে একটু আমাকে একটু ধারণা দাও যে কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে না অনেকটা? জি ভাই। আচ্ছা, জি জি। আমার ধারণা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তোমরা যখন বইয়ের ম্যাথ গুলো ফেস করবা, দেখবা যে আমরা যা কিছু টাইপের ম্যাথ করছি এটার বাইরে আসলে আর তেমন কোনো ম্যাথ আসতেছে না, এর মধ্যেই সমস্ত টাইপ কভার করা গেছে। আর ইনশাল্লাহ আমরা নেক্সট দিন হচ্ছে তোমার ম্যাথে যাব। আর আজকে অনেকের অবশ্য মন টন খারাপ, কেননা অনেকের হচ্ছে কলেজ আসলে নির্ধারিত কলেজ আসে নাই, বা অনেকেই হচ্ছে নির্ধারিত কলেজ আসছে বলে খুশিতে আর কি পড়াশোনা, খুশির ঠেলায় পড়াশোনা একটু কম করতেছে। বাট আই গেস তারা হচ্ছে রেকর্ডেড ক্লাস করে নিবে। বাট রেকর্ডেড ক্লাস করলে অবশ্যই কোনো পোর্শন বাদ দিবা না, কেননা দেখবা যে আমি হচ্ছে খুবই ছোট ছোট কিছু জিনিস, মিনিমাল জিনিস তোমাকে ধরাই দিচ্ছি। যেমন তখন আমি বললাম যে আসলে আহ নৌকার বেগটাই যদি স্রোতের বেগের থেকে কম হয়, এন্ড এক্স্যাক্টলি এই কোশ্চেন গুলোই তোমাকে ভার্সিটিতে করবে, বুঝছো? ভার্সিটিতে সবসময় টেকনিক্যাল কোশ্চেন করে, ভার্সিটিতে সবসময় একটু থিঙ্কিং প্রসেস নিয়ে তোমাকে খেলতে চাই। তো সেই ক্ষেত্রে তুমি যদি এক্সট্রা মনোযোগ না দাও বা ক্লাসের একটা পোর্শন কেটে কেটে খালি ম্যাথ দেখতে চাও, তাহলে দেখবা যে ম্যাথের পরে আমি তোমাকে যে ইম্পর্টেন্ট কথাটা ম্যাথ শেষে বলতেছি সেটাই হয়তো বা তুমি কেটে ফেলতেছো। তো রেকর্ডেড ক্লাস যারা করো তারা চেষ্টা করবা যে পুরো ক্লাসের ফার্স্ট টু লাস্ট পুরো এন্ডটাই একটু ডেসক্রাইব করার ক্ষেত্রে। আর অনেক ঘাটাঘাটি করে বিভিন্ন টাইপের ম্যাথ থেকে কমন টাইপ গুলো করাই। সো তোমাদের কাজ হচ্ছে তপন স্যার সেলু স্যারের বইয়ের লাস্টের অংশ প্লাস ওই যে যে আমি সিকিউ দিছি প্রায় 110টা, এখন ম্যাক্সিমাম সিকিউ তোমরা করতে পারবা একক ভেক্টরটা, মানে ডট গুণ আর ক্রস গুণ করার পরে একক ভেক্টরের। তারপর তোমরা হচ্ছে আরো বেশি ম্যাথ করতে পারবা আই গেস, মানে 100%-এর ভিতরে 90% ম্যাথই ক্যাপচার করতে পারবা। সো ওই সিকিউ এর ফাইলটা থেকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস শুরু করো এবং প্র্যাকটিস গুলো করো। ঠিক আছে? প্র্যাকটিস যদি না করো তাহলে কোনো জিনিসই আর কি মনে থাকবে না। সো প্র্যাকটিস মাস্ট করতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে নেক্সট দিন আমরা ইনশাল্লাহ ডট এবং ক্রস প্রোডাক্ট করার পরে আমাদের 4টা লেকচারের মধ্যেই, শুক্রবারের মধ্যেই এই অধ্যায়ের 90% ক্যাপচার হয়ে যাবে। আর যেটা কঠিন অংশ নাবলা ভেক্টর এবং নাবলা অপারেটর, সেইগুলো নিয়ে, সরি নাবলা অপারেটর সেইটা নিয়ে, বা আংশিক যেই তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এগুলোর, বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বিভিন্ন ধরনের প্রপার্টিজ শো করা, সেটা নিয়ে আমরা হয়তোবা 2 লেকচার আমাদের লাগবে। তো ইনশাল্লাহ আমরা আগামী শুক্রবারের মধ্যে ভেক্টরের মোটামুটি একটা 90% খতম দিতে পারবো। আর তোমাদের কোনো প্রবলেম থাকবে ইনবক্সে দিও। আর আজকের ক্লাসের হয়তোবা একটু ডেলিভারি খারাপ হয়েছে, মানে আমার কণ্ঠ সুরে টুরে বুঝতে পারতেছো যে আসলে আজকে আমি খুবই খারাপ একটা পরিবেশের মধ্যে ছিলাম আর কি অনেকক্ষণ ধরে। তো এই কারণে আসলে পুরো এক্সস্টেড একটা ফিল করতেছি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার আমরা এনার্জেটিক ভাবে ফিরবো। ওকে, আজকে আমরা এখানেই শেষ করি। ওকে। ওকে।